এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। কি ব্যাপার আসিফ, তুমি রাতে ঘুমাওনি? কি করে ঘুমাই বলো? তোমার কথা ভাবতে ভাবতে সারাটা রাত কেটে গেল। সমস্ত বাধা ভেঙে তুমি একটাবার আসতে পারো না? না, পারি না। কারণ বাবা মায়ের কথার অবাধ্য হয়ে কোনো কাজ করলে আমরা কোনোদিন সুখী হতে পারবো না। তাই বলছি, তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে, কিন্তু একবার বলবে তো কি এমন অপরাধ করেছি যে তার জন্য তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দেবে না? তুমি কোনো অপরাধ করনি। অপরাধ তোমার দারিদ্রতা। তোমাদের টাকা পয়সা জমি জমা কিছুই নেই, এটাই তোমার অপরাধ। কিন্তু ফারিয়া, তুমি তো সব জানো। একসময় আমাদের সবই ছিল, আর এখন কিছু নেই। বাবা কারো কোনো কথাই শুনছেন না। মাও অনেক বুঝিয়েছেন, কিন্তু বাবা তার কোনো কথাই শোনেন না। তার এক কথা, তোমার সাথে আমার বিয়ে দিবে না। তাহলে তোমার বাবার কথাই কি তোমার শেষ কথা? তাছাড়া কি করব বলো, বাবার অবাধ্য তো হতে পারছি না। তুমি চলে যাওয়ার পর অনেকবার চেষ্টা করেছি তোমার ঠিকানা নিতে, কিন্তু কোনোভাবে তোমার ঠিকানা নিতে পারিনি। তারপর আমি হাল ছাড়িনি। আমার চলার পথে প্রতিটা মুহূর্তে তোমার কথাই ভাবতাম। স্বপ্ন দেখেছিলাম তোমাকে নিয়ে। আজ হোক কাল হোক তোমাকে আমি একদিন পাবো। কিন্তু আজ তোমার কথায় আমার সব আশা, সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আসিফ, তোমাকে ভালোবাসা আমার ভাগ্যে ছিল, কিন্তু তোমাকে পাওয়ার ভাগ্য হলো না। আমিও ভেবেছিলাম একদিন না একদিন তুমি আমার হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে আঁকড়ে ধরে রাখবো, কিন্তু তার সম্ভব হলো না। এরপরেও আমি মনে করব তুমি সব সময় আমার পাশেই আছো। কারণ ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, ভালোবাসা হলো চিরদিনের জন্য নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে পারা। এরপরও বলবো, তুমি ছাড়া আমার এই জীবন কিভাবে কাটবে? আমি এখন কি করব বলো? জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিছু বলতে পারবো না। ফারিয়া কান্না করতে করতেই ফোনটা কেটে দিল। হৃদয়ে জমানো কয়েক বছরের ভালোবাসা যেন মাত্র কয়েক সেকেন্ডে ভেঙে গেল। আজ বারবার শুধু বাবার কথাই মনে পড়ছে। আমি তখন হয়তো অনেক ছোট ছিলাম, তবু বাবার কথাগুলো মনে পড়ছে। বাবা বলেছিল, একজন মানুষের আত্মসম্মান রক্ষার প্রধান উপায় হলো নিজের উপার্জন ক্ষমতা তৈরি করা। এটি মানুষকে দেয় সম্মান, আত্মবিশ্বাস ও স্বাধীনতার স্বাদ। যে মানুষ উপার্জন করতে জানে না, তাকে অনেক সময় অশিক্ষিত, অযোগ্য, এমনকি চরিত্রহীন মানুষের কাছ থেকেও অপমানিত হতে হয়, নানা কথা শুনতে হয়। আজ বুঝতে পারছি একটা পরিবারে বাবা থাকাটা যে কতটা জরুরি। একজন বাবাহারা সন্তানই তা বুঝতে পারে। বাবাহারা সন্তানের চোখে পৃথিবী আর রঙিন থাকে না, একমাত্র সেই বোঝে পৃথিবীটা কত ভয়ঙ্কর। বাবা না থাকলে অনেক দরজায় বন্ধ হয়ে যায়। আজ বাবা বেঁচে থাকলে হয়তো এই দিনটা আমাকে দেখতে হতো না। বাবার মৃত্যুর পর জীবনের কঠিন যুদ্ধ শুরু হয় ঘরের ভেতর থেকেই। কথাটি আগে বুঝতে না পারলেও এখন বড় হয়ে সব বুঝতে পারছি। স্কুলের বেতন, সংসারের খরচ, মায়ের দায়িত্ব নিতে হয় সন্তানকে, কিন্তু সে দায়িত্ব নিয়েছিল আমার মা। মায়ের চোখের পানি দেখে মুখ ফিরিয়ে কান্না চেপে রাখতাম। তার নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছে, এই সংসারটাকে টিকিয়ে রেখেছে। সমাজের মানুষের অপমানের হাত থেকে বাঁচতে, বাবার স্বপ্ন পূরণ করতে আর মাকে সংসারের দায়িত্ব থেকে মুক্তি দিতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, অনেক টাকা রোজগার করতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিলাম, বাড়িতে থাকবো না, চলে যাব দূরে, শহরে, ঢাকা শহরে। যে কোনো একটা কাজ জোগাড় করতে হবে আমাকে। ফারিয়াদের পেয়ারা বাগান থেকে আমি আমার বাড়িতে চলে আসলাম। এসে দেখলাম মা রান্না করছে। কিরে আসিফ, এত সকালে কোথায় গিয়েছিলি? আর তোর চোখ এত লাল কেন? নিশ্চয়ই তুই কান্না করেছিস। কি হয়েছে বাবা? তুই আমাকে খুলে বল। মা, আমি আর পড়ালেখা করব না, বাড়িতেও থাকবো না, আমি ঢাকায় চলে যাব। কেন, ফারিয়ার কিছু বলেছে? হ্যাঁ মা, ফারিয়া অনেক কিছুই বলেছে। তারপর আমি আমার মনের সমস্ত কথা মাকে বললাম। মা আমার কথা শুনে বলল, সবই তো বুঝলাম, তোকে ছাড়া আমি একা কিভাবে থাকবো বল? মা আমি জানি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু এভাবে তোর জীবন চলতে পারে না।
তুমি কোনো টেনশন করো না মা, আমার একটা কাজের ব্যবস্থা হলে আমি তোমাকেই নিয়ে যাব। কবে যাবি? আগামীকালই চলে যাব। ঠিক আছে, আমি তোকে বাধা দিব না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোর মনের আশা পূরণ করে। ফারিয়ার বাবাকে দেখিয়ে দিতে পারিস তুইও সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ। তারপর ঢাকা যাওয়ার সমস্ত আয়োজন করতে লাগলাম। আমার এসএসসি পাশের প্রয়োজনীয় কাগজপত্র, কিছু কাপড় চোপড় গুছিয়ে নিলাম। আগামীকাল রাত 8টার গাড়িতে ঢাকায় চলে যাব। আমার বন্ধু সুমনকে সব কিছু বলেছি। কিছু কিছু বিদায় থাকে যার কখনো ফিরে আসে না, তেমনি আমি একদিন আমার প্রিয় বাড়ি, আমার প্রিয় মানুষকে ছেড়ে চলে যাব অনেক দূরে। সেখান থেকে আর কোনোদিনও ফিরবো কিনা জানি না। তাকে নিজের করে পাওয়ার ইচ্ছেগুলোকে আর প্রশ্রয় দেওয়া হবে না। তার প্রিয় রং গায়ে জড়ানো হবে না। তার চোখে চোখ রেখার কথা হবে না। তার স্মৃতিগুলো জড়িয়ে ঘুমোতে যাওয়া হবে না। এইসব ভাবতে ভাবতে রাতের ঘুমানোই হলো না। কখন যে সকাল হয়ে গেছে বুঝতে পারিনি। রুম থেকে বেরিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখলাম মা রান্না করছে। আমি তার কাছে গেলাম, দেখতে পেলাম মায়ের গাল বেয়ে চোখ থেকে পানি পড়ছে। মা, তুমি কান্না করছো কেন? কি হয়েছে তোমার? মা আমার কণ্ঠ শুনে আরো জোরে জোরে কান্না করতে লাগলো। আমার বাবা অনেক আগেই মারা গেছে। মা আর ভাই বেঁচে থাকতেও নেই। শ্বশুর শাশুড়িও অনেক আগেই মারা গেছে। তোর বাবাও আজ বেঁচে নেই। তোকে নিয়েই আমি এই বাড়িতে একা জীবনটা কাটিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ যে তুই চলে যাচ্ছিস, এখন আমি এই বাড়িতে একা কি করে থাকবো বাবা? মা, তুমি এত ভেঙে পড়ো না। তুমি ভেঙে পড়লে আমি আমার লক্ষ্যে পৌঁছাতেই পারবো না। তাছাড়া আমার একটা কাজের ব্যবস্থা হলে আমি তো তোমাকে নিয়ে যাব। এত টেনশন করো না মা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। যা, তুই গিয়ে টেবিলে বস, আমি তোকে খাবার দিচ্ছি। ঠিক আছে মা। বিকেলবেলা একটু গ্রামটা দেখতে বেরিয়ে গেলাম। জানি না আবার কবে গ্রাম আসতে পারবো, তাই গ্রামটা ঘুরে ঘুরে দেখছি। সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্ত, হালকা কমলা আলোয় গ্রামটা যেন এক মায়াবী রূপ নিয়েছে। নদীর পাড়ে বসে চারদিকটা ভালো করে আরো একবার তাকিয়ে দেখছি। বুকের ভেতরটা দুকপাক করছে, চোখের ভেতর থেকে নোনা পানিগুলো গাঢ় বেরিয়ে পড়ছে। আজ রাত 8টায় নিজের জন্মভূমি ছেড়ে চলে যাব অনেক দূরে। তারপর বাড়িতে এসে রাতের খাবার খেয়ে রেডি হলাম। সুমনকে আসতে বলেছিলাম আমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। সুমন এসে গেছে। কি রে আসিফ, তুই রেডি তো? হ্যাঁ, আমি রেডি। চল তাহলে, ট্রেন আসার সময় হয়ে গেছে। এক চাপা নীরবতা বাড়ির সবাইকে যেন গ্রাস করেছে। মা উঠোনে পায়চারি করছে, মাঝে মাঝে আঁচল দিয়ে চোখ মুছছেন। আমি চোখের পানি মুছতে মুছতে মাকে বললাম, মা আমি তাহলে আসি। মা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। বাবা, ঢাকা গিয়ে তোর এই অভাগা মাকে ভুলে যাস না। সন্তান কখনো মায়ের ঋণ শোধ করতে পারে না, আমিও পারবো না। তাছাড়া মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আমি সেই বেহেশত হারাতে চাই না মা। তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন তোমার মুখে হাসি ফোটাতে পারি। সুমন আর আমি রওনা হলাম স্টেশনের দিকে। স্টেশনে পৌঁছে একটা ফ্লেক্স লোডের দোকান থেকে নতুন সিম কিনলাম আর পুরাতন সিমটা ভেঙে ফেললাম। কি রে আসিফ, তুই পুরাতন সিমটা ভেঙে ফেললি কেন? শোন সুমন, এই সিমটা থাকলে যে কোনো সময় ফারি আমার কাছে ফোন করতে পারে, কিন্তু আমি চাই না যে ফারি আমার কাছে আবারও ফোন করুক। আমি এর সাথে কোনো কথা বলতে চাই না, ওর কোনো স্মৃতি আমি রাখতে চাই না। তোর কাছে অনুরোধ, দয়া করে আমার এই নাম্বারটা কখনো ফারিয়াকে দিবি না। ঠিক আছে, তুই যা বলবি। ওই তো তোর ট্রেন চলে এসেছে, যা উঠে বস। আর হ্যাঁ, ফোন করতে ভুলিস না যেন। সুমন দোস্ত, আসি রে, মার দিকে একটু খেয়াল রাখিস। ট্রেন ছেড়ে দিয়েছে। গত কয়েকদিন থেকে ঠিকমতো ঘুমাচ্ছিল না। ট্রেনের হালকা ঝাঁকুনিতে অল্প সময়ের মতো আমার চোখে ঘুম এসে গেল। আমি ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। পুরনো কথাগুলো চোখের সামনে ভাসতে থাকলো। কি হয়েছিল আমার সাথে, তো চলো না আপনাদেরকেও শুনিয়ে নিয়ে আসি কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য আমি আজ গ্রাম ছাড়া। ফ্ল্যাশব্যাক। মানুষের জীবনে টাকা অবিচ্ছেদ্য একটা অংশ। টাকা ছাড়া আধুনিক জীবন এক মুহূর্ত স্বাভাবিকভাবে চলা সম্ভব নয়। কিন্তু একই সাথে এই কথাটিও সত্য যে টাকা জীবনে সব কিছু নয়। টাকার বিনিময়ে আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারি, কিন্তু ভালোবাসা, বিশ্বাস, শান্তি কিংবা প্রকৃতির সুখ সেটা টাকা দিয়ে কখনো কেনা যায় না। বাস্তব কথা হলো, টাকা ছাড়া সমাজে পুরুষকে কেউ মানুষ হিসেবে গণ্যই করে না। একজন পুরুষ মানুষ পরিশ্রমী, শিক্ষিত কিংবা যতই ভদ্র হোক না কেন, তার মান, সম্মান, মর্যাদা
অনেকাংশেই নির্ধারিত হয় টাকার দ্বারা। টাকা আছে বলে আপনি সম্মানিত, আর টাকা নেই মানে আপনি অবমূল্যায়িত। টাকার অভাব যে কতটা কষ্টের তা শুধু সেই মানুষই বোঝে যে অভাবে দিন কাটিয়েছে। টাকা থাকা সত্ত্বেও আমার অসুস্থ বাবাকে বাঁচাতে পারিনি। অন্যদিকে টাকার অভাবে আমার ভালোবাসাকেও বিসর্জন দিতে হয়েছে। অতঃপর টাকা উপার্জন করা যতটা জরুরি, তার সঠিক ব্যবহার আরও জরুরি। আসিফ ভাইয়া, দেখো পুকুরে কত সুন্দর শাপলা ফুল ফুটে আছে। হ্যাঁ, দেখতে পারছি, তবে তোমার মতো সুন্দর নয়। তুমি ফুলের চেয়েও অনেক সুন্দর। আমাকে একটা ফুল এনে দাও না। পারিয়া, এখন তো আমরা স্কুলে যাচ্ছি। স্কুল থেকে বাড়ি ফেরার সময় তোমাকে ফুল তুলে দেব। এখন চলো স্কুলে যাই। না না, আমাকে এখনই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার বইগুলো নাও, আর শার্ট প্যান্ট ভেজানো যাবে না। তুমি অন্যদিকে তাকিয়ে থাকো, আমি শার্ট প্যান্ট খুলে তারপর পানিতে নামবো। আচ্ছা ঠিক আছে, এই আমি অন্যদিকে তাকিয়ে রইলাম। আচ্ছা ঠিক আছে। আর কতক্ষণ লাগবে ভাইয়া? এই তো হয়ে গেছে। এখন তাকিয়ে দেখো, তোমার জন্য কত ফুল তুলে এনেছি। কি মজা, কি মজা, এতগুলো ফুল। হ্যাঁ, এবার চলো, তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। কি ব্যাপার মেম্বার, এত জরুরি ডাকলে কেন? কোনো সমস্যা আছে নাকি? আরে না, কোনো সমস্যা নেই। তাহলে ফারিয়ার মা আর আসিফের মা দুজন মিলে ফারিয়া আর আসিফের বিয়ের ব্যাপারে কথা বলছিল। তাই ভাবলাম তোমার আর আমার বন্ধুত্ব সারা জীবন টিকে রাখার জন্য ওদের দুজনের বিয়ের এঙ্গেজমেন্ট করে রাখি। এটা তো ভালো সংবাদ দিলে বন্ধু। তাহলে আর দেরি কিসের? আগামী পরশুদিন একটা ছোটখাটো অনুষ্ঠানের প্রয়োজন করো। আসিফ আর ফারিয়ানের এঙ্গেজমেন্ট করে ফেলি। তাহলে তো হয়ে গেল। তুমি বসো, আমি ফারিয়ার মাকে খবরটা দিচ্ছি। আমি তাহলে আসি। আরে মিষ্টি মুখ না করে তুমি কোথায় যাবে? হ্যাঁ ফারিয়ার মা, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো, খুশির সংবাদ আছে। আসিফ ভাইয়া, আসিফ ভাইয়া। কি ব্যাপার ফারিয়া, এত সকাল সকাল আসছো কেন? এখনো তো স্কুলের সময় হয়নি। হ্যাঁ আমি জানি তো, কিন্তু তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তাড়াতাড়ি চলো। আচ্ছা চলো। হুম। ফারিয়া, তুমি যেন কি বলতে চেয়েছিলে? আচ্ছা আসিফ ভাইয়া, তোমার সাথে যদি আমার বিয়ে হয় তাহলে কি আমরা হাজবেন্ড ওয়াইফ হব? হ্যাঁ, কিন্তু এ কথা বলছো কেন? গতকাল আমার বাবা আর তোমার বাবা বলছিল আগামীকাল তোমার আর আমার এনগেজমেন্ট করবে। তুমি সত্যি বলছো ফারিয়া? তাহলে তো আমরা সারা জীবন দুজনে একসাথে থাকতে পারবো। তাই বুঝি? হে গো হে। এবার চলুন আমার পরিচয়টা আগে দিয়ে নেই। আমি আসিফ, বাবা ফয়সাল আহমেদ, মা আমেনা বেগম। বাবা মায়ের একমাত্র সন্তান আমি। আমার কোনো ভাই বোন নেই। আমার বাবা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। যে টাকা বেতন পায় তাতে আমাদের সংসার খুব সুন্দরভাবে চলে যেত। বাবা এমন একজন লোক ছিলেন যে কারো অভাব দেখলে স্থির থাকতে পারতেন না। হয় টাকা দিয়ে, না হয় ভালো পরামর্শ দিয়ে তাদেরকে সাহায্য করতেন। আর ফারিয়া হলো আমার বাবার বন্ধুর মেয়ে। ফারিয়ার বাবা আমাদের পাশের এলাকার মেম্বার। ফারিয়ার বাবা মায়ের একমাত্র মেয়ে। ফারিয়ার বাবা ছিল খুবই অসহায় দরিদ্র। আমার বাবার সাহায্যে তিনি আজ বড় লোক হয়েছেন। সেই থেকে বাবার সাথে তার বন্ধুত্ব। তার মেম্বার হওয়ার পেছনেও বাবারই অবদান বেশি। আমার বাবা বন্ধুত্বকে আরও মজবুত করার জন্য তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ের পাকা কথা দিয়েছে। ফারিয়ার আমি ৫ম শ্রেণীতে পড়ি। বাবা মায়ের ইচ্ছে তাদের কথার যেন বরখেলাপ না হয়, তাই আমাদের এই অল্প বয়সে বিয়ের কাজটা সেরে ফেলতে চান। পরদিন আমাদের এঙ্গেজমেন্ট সুন্দরভাবে সম্পন্ন হলো। ফারিয়াকে সুন্দর করে সাজিয়েছিল। সেদিন ফারিয়া আমার কাছে এসে বলেছিল, আসিফ ভাইয়া, দেখো তো আমাকে কেমন দেখা যায়? খুব খুব সুন্দর। মনে হচ্ছে আমার সামনে একটা অপরূপা সুন্দরী পরী দাঁড়িয়ে আছে।
ইস, অভাবে বলো না, আমার লজ্জা করছে। ঠিক আছে, আর বলবো না, কিন্তু আজ থেকে তুমি আমাকে ভাইয়া বলবে না। কেন? তুমি না গতকাল বললে বিয়ে হলে হাজবেন্ড ওয়াইফ হয়। আমাদের তো বিয়ে হয়েছে, আমরা হাজবেন্ড ওয়াইফ। আজ থেকে তুমি আমাকে ভাইয়া বলবে না, তুমি বলে রাখবে। তাহলে তুমি আর আমি সারা জীবন একসাথে থাকতে পারবো। তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? তোমাকে কোনোদিন ছেড়ে যেতে পারবো না, কারণ তুমি আমার প্রাণ। তুমিও তো আমার প্রাণ, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। দূর থেকে আমার আর ফারিয়ার বাবা মা আমাদের কথাগুলো শুনছিল, আমরা বুঝতে পারিনি। তখন মা বলেছিল, দেখেছো, এত অল্প বয়সেও ওরা দুজন দুজনকে কত ভালোবাসে। তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো, ওরা যেন এমনি করেই সারা জীবন একসাথে থাকতে পারে। আমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। এরপর স্কুলে যাওয়া থেকে শুরু করে প্রায় সবসময় ফারিয়া আমার সাথেই থাকতো। কেউ কাউকে ছাড়া মনে হয় বাঁচতেই পারবো না, এমন সম্পর্ক হয়ে গেল আমাদের দুজনের মধ্যে। আর এমনি করেই কেটে গেল প্রায় 1 বছর। আমি তখন ক্লাস 6-এ পড়ি। সবেমাত্র স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেছি, এমন সময় গ্রামের একজন লোক এসে ডাকলো, আসিফের মা বাড়িতে আছো? আসিফের মা, একটু বাইরে আসো। কি ব্যাপার ভাই, ডাকছেন কেন? আসিফের বাবা অ্যাক্সিডেন্ট করেছে। কি অ্যাক্সিডেন্ট করেছে? কিভাবে? এখন কোথায়? উনি বেঁচে আছে তো? কান্না করো না, উনি বেঁচে আছে। রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে ট্রাকের ধাক্কায় পায়ে আঘাত পেয়েছে। ওনাকে এখন হাসপাতালে নেওয়া হয়েছে। তোমরা তাড়াতাড়ি চলো হাসপাতালে। বাবা আসিফ, তাড়াতাড়ি হাসপাতালে চল। দাদা দাদি অনেক আগে মারা গিয়েছে। হাসপাতালে যাওয়ার মতো আর কোনো লোক ছিল না। তাই আর এক মুহূর্ত দেরি না করে আমি মায়ের সাথে হাসপাতালে চলে গেলাম। মা বাবাকে জড়িয়ে ধরেই বলল, ওগো, কি হয়ে গেল তোমার? আসিফের মা, কান্না করো না, আমি সুস্থ আছি তো। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমরা হাসপাতালে পৌঁছানোর আগেই বাবার অফিসের বস বাবাকে হাসপাতালে দেখতে গিয়েছে। বাবার বস ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ডাক্তার, রোগীর এখন কি অবস্থা? রোগীর অবস্থা খুব একটা ভালো না। ওনার পায়ে হাড় ভেঙে গেছে। ইমিডিয়েটলি অপারেশন করে ওনার পা কেটে ফেলতে হবে, তা না হলে বড় ধরনের কিছু একটা ঘটে যেতে পারে। ঠিক আছে ডাক্তার, আপনি অপারেশনের সব ব্যবস্থা করেন। টাকা পয়সার কোনো সমস্যা হবে না, যত টাকা লাগুক আমি দিব। ওকে স্যার। ডক্টর চলে যাওয়ার পর বাবার বস আমাদের কাছে এসে বলল, ভাবি, কান্না করবেন না, যা হবার তা তো হয়ে গেছে। এখন আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহকে ডাকুন, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। বাবার বস আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আসিফ, কান্না করো না, আর তুমি তোমার মাকে নিয়ে তোমার বাবার পাশেই থেকো। আমি অপারেশনের আগে আবার আসব, ঠিক আছে? তারপর সুন্দরভাবে বাবার অপারেশন হয়ে গেল। আস্তে আস্তে সমস্ত আত্মীয় স্বজনরা বাবাকে দেখতে আসলো। মামা মামি নানি তারাও বাবাকে দেখে গেল। ফারিয়ার বাবা মা বাবাকে দেখতে এসছে। এখন কি অবস্থা? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। কি ব্যাপার মেম্বার, ফারিয়াকে নিয়ে আসুনি? না মানে, ফারিয়া আসতে চেয়েছিল, আমরা একে আসতে দেইনি। বাড়ি ফাঁকা তো, তাই। আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর ফারিয়ার বাবা মা বাসায় চলে গেল। এরপর হসপিটালে আমাদের কেটে গেল 1 মাস। এই 1 মাসে আমাদেরকে কেউ আর দেখতে এলো না। আজ বাবাকে রিলিজ করে দেওয়া হচ্ছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো ঠিক মতো খাওয়াবে আর সবসময় সাবধানে থাকবেন। এরপর কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। বাবাকে বাসায় নিয়ে আসা হলো। বাবা এখন হুইল চেয়ারেই চলাফেরা করে। বাবা যেহেতু আর চাকরি করতে পারবে না, তাই তার বস এককালীন কিছু টাকা দিলেন। যদিও তাদের অফিসে নিয়ম ছিল না, তবুও তারা দয়া করে কিছু টাকা দিয়েছিলেন। এখন সমস্যা হলো, সংসার কিভাবে চলবে, কে সংসারের হাল ধরবে। আমি তো অনেক ছোট, তাই এই বিষয় নিয়ে বাবা মা পরামর্শ করছে। আমি তখন ক্লাসের পড়া পড়ছিলাম। 1 মাস স্কুলে যাওয়ার হয়নি, তাই পড়ার দিকে একটু বেশি মনোযোগ দিয়েছিলাম।
আচ্ছা, এখন আমাদের সংসার কিভাবে চলবে? তাই তো ভাবছি। আসিফ ছোট, তুমি মহিলা মানুষ, আবার আমার পা নেই। এখন কি করব ভেবে পাচ্ছি না। ভাবছিলাম কি আমি একটা দোকান দিই, তুমি তো কোনো কাজ করতে পারবে না, কিন্তু বসে থাকতে তো পারো। আমি দোকান দিলে তুমি পাশে বসে থাকলে আর আমি দোকানে বেচাকেনা করতাম, এতে আমাদের সংসারও চলবে। এখন তুমি যদি অনুমতি দাও তাহলে আমি দোকান দেওয়ার ব্যবস্থা করতে পারি। কিন্তু তুমি মহিলা মানুষ, দোকান করবে, লোকে কি বলবে? দেখো, সমাজের লোক অনেক কিছু বলতে পারে। আজ একবেলা না খেয়ে থাকো, তোমার খোঁজ কেউ করবে না। হ্যাঁ, এ কথাটা কিন্তু ঠিক বলেছ। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। পরদিন সকালবেলা ফারিয়ার সাথে দেখা করার জন্য ওদের বাসায় গেলাম, কিন্তু ফারিয়ার সাথে দেখা আর হলো না। পরে জানতে পারলাম ফারিয়ার বাবা ফারিয়াকে ওর মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে। ফারিয়া কোনোভাবে যেতে চাচ্ছিল না, কিন্তু ওর বাবা ওকে অনেক ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছে। মনটা খুব খারাপ হয়ে গেল। বাড়িতে চলে আসলাম। বাবা আসিফ, কোথায় গিয়েছিলে? তোমার মন খারাপ কেন? আমি তখন কোনো কথা বলছিলাম না, সোজা রুমের ভেতর চলে গেলাম। বাবা বারবার ডাকার পর আমি তার কাছে গিয়ে বলেছিলাম, বাবা, ফারিয়াকে ওর বাবা জোর করে ওর নানার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। মনে হয় ফারিয়ার সাথে আমার আর দেখা হবে না। ওরকম ভাবছিস কেন বাবা? হয়তো বেড়াতে গেছে, চলে আসবে কয়েকদিনের মধ্যেই। মন খারাপ করে থাকিস না। আমি রুমের ভেতর চলে গেলাম। ইতিমধ্যে মাও এখানে এসে হাজির। কি ব্যাপার, কি হয়েছে? ছেলে কি বললে? আসিফের মা, ফারিয়ার বাবা নাকি ফারিয়াকে জোর করে ওর নানার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আবার আমি বাড়িতে আসার পর এ পর্যন্ত কেউ আমাকে দেখতে আসলো না। ফারিয়াকে জোর করে নানার বাড়িতে পাঠিয়ে দেওয়া, আবার আমাদের বাড়িতে না আসা, বিষয়টা বুঝতে পারলাম না। আমিও তো কিছু বুঝতে পারছি না। ফারিয়া স্যার আমার জীবন যেন অচল হয়ে পড়ল। আর এমনি করেই কেটে গেল আরও কিছুদিন। বাড়িতে দোকান করার জন্য নতুন করে ঘর তোলা হলো। নতুন দোকান ঘর দেখার জন্য বাবা একাই ঘর থেকে বেরোতে যাচ্ছিলেন। তখন হুইল চেয়ার একটা পাথরের সাথে ধাক্কা লেগে বাবা পড়ে যান মাটিতে। কাটা পা শুকানোর আগেই আঘাত লেগে আবারও প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাই বাবাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হলো। অনেকদিন পর বাবাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসাও হয়, কিন্তু বাবার পায়ের ঘা কিছুতেই ভালো হচ্ছিল না। তাই আবারও তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। বাবার সাথে আমি আর মা ছাড়া কেউই ছিল না। ডক্টর পরীক্ষা নিরীক্ষা করে মাকে বলল, দেখুন, এটা এখন আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। ওনাকে সুস্থ করতে চাইলে বিদেশে নিয়ে যেতে হবে, আর প্রচুর টাকাও লাগবে। আপাতত আপনারা ওনাকে বাড়ি নিয়ে যান। টাকার ব্যবস্থা হলে আমাকে জানাবেন। কি আর করার, বাবাকে আবারও বাড়িতে নিয়ে আসা হলো। বাবার জমানো টাকা শেষ হয়ে গেছে। আমার বাবার বদ যে টাকা দিয়েছিল তাও প্রায় শেষের দিকে। বিদেশের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। এত টাকা কোথায় পাবে এটা নিয়ে মা বাবা খুবই চিন্তিত। দুজনে কিছুক্ষণ চুপ থাকার পর মা প্রথমেই বলে উঠল, আচ্ছা, তোমার বন্ধু মেম্বারের কাছে একটু যেয়ে দেখবা, যদি কিছু টাকা পেয়ে যায় তারপর ওখান থেকে এসে আমাদের বাড়িতে যাব। যদি ভাইয়ের কাছে কিছু টাকা পাই, ওরা যদি কিছু টাকা দেয় তাহলে আমাদের টাকা নিয়ে মোটামুটি তোমার চিকিৎসা করানো যেতে পারে। আমার মনে হয় না যে তুমি ওদের কাছ থেকে টাকা পাবে। তবে যেতে চাইছো যখন, দেখো যদি পাও। মা দেরি না করে আগেই চলে গেল মামার বাড়িতে। মামার বাড়িতে গিয়ে মা, নানি, মামা, মামিকে ডেকে বলল, মা, তোমরা হাসপাতালে আসিকের বাবাকে দেখতে এসো। তারপর হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে। তারপর তোমরা তো আর দেখতে গেলে না, আমরা কেমন আছি না আছি তারও কোনো খোঁজ নিলে না। মায়ের কথা শুনে মামা বলল, মা অবশ্য যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দেইনি, কারণ মায়ের শরীরটা বেশি ভালো ছিল না। আর আমি ব্যবসার কাজে খুব ব্যস্ত, তাই যেতে পারিনি। তা এখন কি অবস্থা? হ্যাঁ রে, জামাইয়ের এখন কি অবস্থা, কেমন আছে? মা, তোমাদের জামাইয়ের অবস্থা খুব একটা ভালো না। এখন ওর চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে হবে।
নইলে ওকে বাঁচানো যাবে না, অনেক টাকার প্রয়োজন। তাই তোমাদের কাছে আসলাম। ভাই যদি কিছু টাকা দিতে পারে তাহলে ওর চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে পারবো। আমি কোথা থেকে টাকা দিব বল? বর্তমানে আমার ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। কিন্তু ভাইয়া তুমি যদি সাহায্য না করো তাহলে আমি কার কাছে যাব? আর আসিফের বাবার চিকিৎসাও বা কি করে করব? ঠিক আছে, তুই বাড়ি যা, দেখি আমি কিছু একটা করতে পারি কিনা। যদি টাকার ব্যবস্থা করতে পারি তাহলে তোকে জানাবো। ভাই খুব তাড়াতাড়ি ব্যবস্থা করিও। আসিফের বাবার অবস্থা খুব একটা ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। মা, আমি তাহলে আসি। না, খেয়ে যাবি নাকি? কিছু খেয়ে যা। না মা, আমি কিছু খাবো না, আমার সময় খুব কম। এরপর না খেয়ে মা রওনা দিল ফারিয়াদের বাড়ির উদ্দেশ্যে। কিন্তু ফারিয়ার বাবা বাড়িতে না থাকায় মা কিছুক্ষণ অপেক্ষা করলো। ফারিয়ার মায়ের সাথে গল্পগুজব করতে করতেই ফারিয়ার বাবা বাড়িতে এসে গেল। ফারিয়ার বাবা আমার মাকে দেখে বলে, কি ব্যাপার ভাবি, কখন এলেন আর কেমন আছেন? এই তো কিছুক্ষণ আগে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই আসি আর কি। তা কি মনে করে? ভাইজান, আসিফের বাবাকে সেই যে মেডিকেলে দেখতে গেলে, বাড়িতে আনার পরে আর দেখতেও গেলেন না। আমার কেমন আছি তাও একবারও খোঁজ খবরও নিলেন না। খোঁজ খবর রাখি না তা নয়, সব সময় আপনাদের খোঁজ খবর রাখি। আসলে আমি কিছু কাজের ঝামেলায় আটকা পড়ে গেছি, কোনো দিকে যাওয়ার সময় পর্যন্ত নেই। আচ্ছা, কি যেন বলতে চাইছিলেন, বলেন। তারপর মা বাবার সম্পর্কে সমস্ত কথা ফারিয়ার বাবাকে বলে। ফারিয়ার বাবা মা দুজনেই খুব মনোযোগ সহকারে আমার মায়ের কথাগুলো শুনছিল। মায়ের সমস্ত কথা শুনে ফারিয়ার বাবা বলে, দেখুন ভাবি, সব কথাই তো শুনলাম, কিন্তু আমি খুব দুঃখিত, কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আচ্ছা, দেখি যদি কোনো ব্যবস্থা করতে পারি তাহলে আমি আপনাকে জানাবো। আপনাকে আসতে হবে না। আচ্ছা ঠিক আছে। ও আর একটা কথা, ফরিয়াকে নাকি ওর মামার বাড়ি পাঠিয়েছেন? হ্যাঁ, পাঠিয়েছি। কিন্তু কেন? ফারিয়ার মামার খুব ইচ্ছা ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা, তাই ওকে নিয়ে গেছে শহরের স্কুলে ভর্তি করাতে। আর ওখান থেকে শহর বেশি দূরে নয়। ও আচ্ছা, তাহলে আমি আজ আসি। আপনি খুব তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করে আমাদের জানাবেন। বুঝতেই তো পারছেন আসিফের বাবার খুব একটা ভালো না, কখন কি হয়ে যায় বলা যায় না। ফারিয়াদের বাড়ি থেকে মা চলে আসে। এসে বাবার কাছে বসে সব কথা বাবাকে খুলে বলল। তবে বাবার কখনো বিশ্বাস হচ্ছিল না যে তার চিকিৎসার জন্য কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করবে। আর এই কথাগুলো বাবা তার মনের মধ্যে রেখে দিল। বাবার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল, খুব মায়া হচ্ছিল, কিন্তু কি করব? আমি ছোট্ট একটা মানুষ, আমার তো কিছু করার নেই। শুধু প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করেছি আল্লাহ যেন বাবাকে সুস্থ করে দেন। দিন যতই যাচ্ছে ততই বাবা বেশি অসুস্থ হয়ে পড়ছেন। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। বাবা খুবই অসুস্থ হয়ে পড়লেন। এই 1 সপ্তাহে ফারিয়ার বাবারও কোনো খোঁজ পাওয়া গেল না। আর আমার মামার বাড়ি থেকেও কেউ এলো না। তাই মামার কাছে মা ফোন করে, কিন্তু মামা বলেছে সে কোনো টাকা পয়সা দিতে পারবে না। মামার নাকি ব্যবসা ভালো যাচ্ছে না। তাই এদিকে ফারিয়ার বাবাও এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করেনি। তাই মা ফারিয়াদের বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এমন সময় বাবা মাকে ডেকে বলল, আসিফের মা, তুমি কোথাও যাবে না, তুমি আমার কাছে থাকো। আর একটা কথা মনে রেখো, বিপদে পড়লে মানুষ চেনা যায়। তুমি যতই চেষ্টা করো না কেন, এই বিপদে তোমাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। আর চিকিৎসার প্রয়োজন নেই, যে কয়দিন হায়াত আছে। বাবার মুখের কথা কেড়ে নিয়ে মা বলল, চুপ করো, তুমি চুপ করো। তুমি চলে গেলে আমি কি করে বাঁচবো বলো? চোখের সামনে তোমাকে বিনা চিকিৎসায় মরতে দেখবো আমি? এটা তুমি কি করে ভাবলে? আমি যে করেই হোক এর টাকার ব্যবস্থা করব। তোমাকে আমি বিদেশে নিয়ে যাব। বাবা আসিফ, তুই তোর বাবার কাছে থাকিস, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে মা, খুব তাড়াতাড়ি আসিও। তারপর আমি বাবার কাছে এসে বসলাম। বাবা আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে, আর বাবার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমি বাবার দিকে তাকিয়ে ভাবছি, বাবা অসুস্থ হয়ে পড়ে আছে। সুস্থ থাকতে বাবা প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য খাবার জিনিস নিয়ে আসতো। এই তো
বাবা অসুস্থ হওয়ার আগের দিন অফিস থেকে এসে বলেছিল, কই আমার আসিফ বাবা কোথায়? আসিফের মা, শুনছো? আমার বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না। আমি পিছন থেকে এসে বাবাকে জড়িয়ে ধরে বলেছিলাম, এই তো আমি এসে গেছি। আমার জন্য কি এনেছো বাবা? ও সরি বাবা, আজ তোমার জন্য কিছু আনতে ভুলে গেছি। তুমি আমার জন্য কিছু আনোনি? আমি তোমার সাথে কোনো কথাই বলবো না। আমি তোমাকে বাবা বলবো না। কাঁদো না বাবা, কাঁদো না। এই দেখো তোমার জন্য কত চকলেট এনেছি। সত্যি আমার সোনা বাবা। ভাবতে ভাবতে কখন যে চোখ দিয়ে দুফোঁটা পানি বাবার হাতের উপর পড়েছে বুঝতেই পারিনি। বাবা আমাকে জোরে ধরে কান্না করে দিল। আমিও বাবাকে জোরে ধরে অনেক কান্না করলাম। এদিকে মা ফারিয়ার বাবাকে সব কথা বলার পর ফারিয়ার বাবা বলে, ভাবি, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু টাকার কোনো ব্যবস্থা করতে পারলাম না। আসিফের বাবার কথা শুনে কেউ টাকা দিতে রাজি হয়নি। কেউ না দিলেও আপনি তো দিতে পারেন। আপনার কি টাকা পয়সার অভাব আছে? দয়া করে আপনি একটু ব্যবস্থা করে দিন। আসিফের বাবা সুস্থ হলে যে কোনো ভাবেই হোক আমি আপনার সম্পূর্ণ টাকা ফেরত দেব। আচ্ছা ভাবি, আমি ছাড়া কি গ্রামে আর কেউ নাই আপনাদেরকে সাহায্য করার মতো? বারবার শুধু আমার কাছে আসছেন কেন? এমন করে বলছেন কেন ভাইজান? কেউ বিপদে পড়লে প্রথমে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছেই তো যায়। আমি আপনাদের কোনো আত্মীয় না যে আমার কাছে আসতে হবে? এটা কেমন কথা বলছেন? একদিকে আপনি আমার এই ছেলের হবু শ্বশুর, অন্যদিকে আপনি আসিফের বাবার ভালো বন্ধু, আর আপনি এমন কথা বলতে পারলেন? ছিল এক সময়, এখন আর নেই। একজন পঙ্গু, অসহায়, দরিদ্র লোক আমার বন্ধু হতে পারে না? ফারিয়ার বাবার কথা শুনে মায়ের রাগ চরমে উঠে গেল। ধৈর্য ধরে আর থাকতে পারল না। মা রাগান্বিত হয়ে বলে, মেম্বার, মুখ সামলে কথা বলবেন। ওই পঙ্গু অসহায় লোকটার জন্য কিন্তু আজ এত টাকা পয়সা গাড়ি বাড়ি করতে পারছেন। এমনকি আজকে যে মেম্বার হয়েছেন তাও ওই পঙ্গু লোকটারই জন্য। এগুলো আমার ভাগ্যে ছিল, তাই হয়েছে। এখন যাও তো, বেহায়ার মতো এখনো দাঁড়িয়ে আছি। যাচ্ছি, তবে এটুকু বুঝতে পারলাম আপনি টাকা অহংকারে অন্ধ হয়ে গেছেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহ চাইলে মুহূর্তেই কাউকে ধনী, মুহূর্তেই কাউকে গরিব করতে পারে। আল্লাহ না করুক, আমাদের মতে যেন আপনিও না হন। কথাগুলো বলে মা বাড়িতে চলে আসে। এসে বাবাকে জড়িয়ে ধরে খুব কান্না করে। কি আমি বলছিলাম না, বিপদের সময় কেউ পাশে দাঁড়ায় না। সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকে। তবে আমার একটাই আফসোস থেকেই গেল। আমি মেম্বারের অনেক উপকার করেছি, সে উপকারের প্রতিদান দিল, আর আমি তার কাছ থেকে উপকারের প্রতিদানও চাইনি। কিন্তু অন্তত একটাবার আমার সাথে দেখা করতে তো পারতো। সে আমার সাথে দেখা পছন্দ করলো না। টাকার অহংকারে সে মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই কথাই বলেছিলে। বিপদে পড়লে মানুষ চেনা যায়। আমিও মানুষ চিনে এলাম। তারপর মা ফারিয়ার বাবার সাথে ঘটেছে সমস্ত কথা বাবার সামনে বলে। বাবা মায়ের সব কথা মনোযোগ সহকারে শুনছিল। শুনতে শুনতে একসময় বাবার কোনো কথা বলেনি। বাবা বেহুশ হয়ে পড়ে যায়। তাড়াতাড়ি ডক্টরকে ডেকে আনা হয়। ডক্টর এসে বাবাকে নাড়াচাড়া করে দেখিয়ে বলে, উনি আর বেঁচে নেই, হার্ট অ্যাটাক করে মারা গেছে। আপনারা দাফন কাফনের ব্যবস্থা করুন। বাবা মারা যাওয়ার কথা শুনে মা কান্নায় ভেঙে পড়ে। আসিফ রে, তোর বাবা আর নেই। তোর বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। এখন আমরা কি নিয়ে বাঁচবো? আমাদের এখন কি হবে? বাবার মৃত্যুতে মায়ের বুক ফাটা কান্না দেখে কি আমি যেন বোবা হয়ে গেছি। আমার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না, শুধু চাপা কান্না ছাড়া। এতদিন বাবা বেশি ছিল, মাথার উপর ছাদ ছিল। বাবা নেই, মাথার উপর ছাদও নেই। বাবা যেমনই হোক না কেন, তার বেঁচে থাকাটাই পরিবারের সবার জন্য জরুরি। বাবার মৃত্যুর সংবাদ মুহূর্তের মধ্যেই সারা গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই এসে বাবাকে দেখে যাচ্ছে। মামা, মামি, নানি ওরাও এসেছে। ফারিয়ার বাবা মা এসেছে। আমাদের বাড়ির পাশে বাবার লাশ দাফন করা হলো। দাফন শেষে যে যার বাড়িতে চলে গেল। রয়ে গেলাম শুধু আমি
আর মা। অবশ্য নানিকে আমার মা থাকতে বলেছিল, কিন্তু সে থাকতে রাজি হয়নি। নানি বাড়িতেই চলে যায়। বাবার মৃত্যুর পরে 1 সপ্তাহ হয়ে যায়। এই 1 সপ্তাহের মধ্যে মা ভালোভাবে আমার সাথে কথা বলতে পারেনি। মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে শুধু কান্না করে গেছে। আজ সকালে ঘুম থেকে ওঠার আগেই মা আমার বিছানার কাছে এসে ডাক দিল। আসিফ বাবা ওঠ, আজ তো নানির বাড়ি যাব, তাড়াতাড়ি রেডি হয়ে নে। নানির বাড়ি যাওয়ার কথা শুনে আমি খুব একটা খুশি হলাম না, কিন্তু মা তার আপনজনদের সাথে দেখা করতে যাবে এটা ভেবে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর সকালে নাস্তা করে মায়ের সাথে রওনা দিলাম নানির বাড়ির উদ্দেশ্যে। নানির বাড়ি যাওয়ার রাস্তা ভালো ছিল না, তাই পায়ে হেঁটেই রওনা দিই। প্রায় 1 ঘন্টা পর নানির বাড়িতে গিয়ে পৌঁছাই। নানি বাড়ির বাইরে চেয়ার পেতে বসেছিল, আমাদের দেখে দাঁড়িয়ে গেল। কি রে আমেনা, তোরা হঠাৎ কি করে আসলি যে? একটা ফোন করে আসতে পারলি না? কেন মা, আমরা তো প্রতিবারই তোমাদেরকে না জানিয়ে এই বাড়িতে আসছি, আজ আবার জানানোর কি দরকার? ঠিক আছে, আর ভেতরে আর। তারপর আমরা বাড়ির ভেতর চলে গেলাম। আমাদের দেখে মামা, মামি, মামাতো ভাই সবাই এলো। এর আগে যখন নানির বাড়িতে যেতাম তখন নানি আমাকে আদর করে বুকে টেনে নিত। মামা মামিও সেম একই কাজ করতো। আমরা যাওয়াতে সবাই অনেক খুশি হতো, কিন্তু এবার তার উল্টোটা হলো। আমরা যাওয়ায় মনে হয় কেউ খুশি হতে পারিনি। মামা মামি শুধু মাকে জিজ্ঞাসা করলো আমরা কেমন আছি। এ কথা বলে যে যার ঘরে চলে যায়। তারপর নানি মাকে জিজ্ঞাসা করে, তোরা কি খাওয়া দাওয়া করে এসেছিস? ভাত খাওয়া হয়নি, শুধু নাস্তা করে এসেছি। ও আচ্ছা, তাহলে তো রান্না করতে হবে। আমি বৌমাকে বলছি রান্না করতে, তোরা বিশ্রাম কর। আমি মামাতো ভাইয়ের সঙ্গে খেলা করতে বাইরে চলে গেলাম। রান্না শেষে দুপুরবেলা সবাই একসাথে খেতে বসলাম। রুই মাছ রান্না করা হয়েছে, আমাকে মাছের 1 টুকরো দিয়েছে। আমি ভাত মুখে দিচ্ছি, এমন সময় নানি বলে, বৌমা, মাছের মাথাটা আমার দাদুর ভাইকে দাও। মামি মাছের মাথাটা মামাতো ভাইয়ের পাতে তুলে দিল। আর নানি বলল, খা ভাই খা, পেট ভরে খা, মাছের মাথা খেলে বুদ্ধি হয়। এদিকে আমি খেয়াল করলাম মা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ের চোখ দুটো টলমল করছে। আমি মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে তাড়াতাড়ি খাবার শেষ করে উঠে পড়লাম। বাবার মৃত্যুর পর এটা দ্বিতীয়বার নানার বাড়িতে আসা। আপ্যায়নের বেলায় নানির এই মানসিকতায় আমি আগের বার খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু এবার খুব একটা কষ্ট পাইনি। বাবা বেঁচে থাকলে যখন এই বাসায় আসতাম তখন বাবা 2 হাত ভরে বাজার নিয়ে আসতো। 2 ঈদে বাড়ির সবার জন্য জামা কাপড় সহ অনেক কিছুই নিয়ে আসতো। নানার মৃত্যুর পর মামার ব্যবসা খুব খারাপ যাচ্ছিল। তখনই বাবাই প্রায় 2টা বছরই সংসারের দায়িত্ব নিয়েছিলেন। তখন নানি আমাদের প্রচুর খেয়াল রাখতেন। খেতে বসলে বেছে বেছে বড় মাছের মাথা, গরুর কলিজা, মুরগির রান এগুলো আমার পাতে তুলে দিত। এছাড়া যতদিন থাকতাম প্রতিবেলায় আমার জন্য দুধের ছানার সন্দেশ তো থাকতই। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামবে, এমন সময় নানি মাকে বলল, আমেনা, তোরা কি আজ বাড়িতে যাবি না এখানে থাকবি? নানির এমন প্রশ্নে মা খুব দুঃখ পেল। মা, তুমিও এমন করে কথা বলছো যেন আমি তোমাদেরই কেউ না। তুই ওভাবে কথা টেনে নিলি কেন? ভাবলাম তোদের বাড়ি একা, তাই কথাটা বললাম। মা, আমি বেশ বুঝতে পারছি তোমরা আমাকে মন থেকে ভালোবাসো না। আসলে লোকে বলে মেয়েদের বিয়ে হয়ে গেলে নাকি বাবার বাড়ি পরের বাড়ি হয়ে যায়। এখন আমি বুঝতে পারছি কথাটা একেবারে সত্যি। আমি থাকতে আসিনি, চলে যাব। তোমাদের কথা বারবার মনে পড়তেই খুব খারাপ লাগছিল, তাই দেখতে এসেছিলাম। বেঁচে থাকতে আর কোনোদিন এই বাড়িতে আসবো না। যদি তোমাদের মন চায় আমাকে দেখতে, তাহলে আমার বাড়িতে যেও। আসলে এই বাড়িতে এখন আমরা এলে কেউ ভালো চোখে দেখে না। নানি মায়ের সাথে বকাবাজি করে। মামি এখন এলে আর জানতে চায় না আমরা কেমন আছি। মামা বাড়িতে পা রাখা মাত্র জিজ্ঞাসা করে আমরা কখন বাসায় যাব। মা সব কিছু বুঝতে পারে, তবুও বেহায়ার মতোই বাড়িতে আসে, শুধুমাত্র নিজের প্রিয় মানুষগুলোকে এক নজর দেখার জন্য। কিন্তু মায়ের সেই প্রিয় মানুষগুলোর কাছে আমরা এখন মূল্যহীন। আর এর মূল কারণ হচ্ছে তারা কখনো আমাদের নয়, বরং আমাদের টাকাকে ভালোবাসতো। বাস্তবে টাকার কাছে ভালোবাসার সম্পর্ক মূল্যহীন। আমরা সেদিন আর নানির বাড়িতে থাকলাম না। সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে চলে আসলাম। ছোট মানুষ, 1 ঘন্টা হেঁটে বাড়িতে এসে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম।
তাই দেরি না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম ভাঙে মায়ের ডাকে। বাবা আসিদ, আজ থেকে তুই আগের মতোই নিয়মিত স্কুলে যাবি। আমার যত কষ্টই হোক না কেন তোকে লেখাপড়া করাবো, তোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। তাড়াতাড়ি রেডি হয়ে নে, তুই স্কুলে যা বাবা। ঠিক আছে মা, আমি রেডি হচ্ছি। আর আমি বাজারে যাচ্ছি দোকানের মাল করতে। কেন মা? আজ থেকে আমি চা পানের দোকান করব। মায়ের কথা মতো আমি স্কুলে যাই। বিকেলবেলা স্কুল থেকে এসে দেখে মা দোকান পরিষ্কার করে দোকানে মাল সাজাচ্ছে। আমি খাওয়া দাওয়া শেষ করে মায়ের কাছে সাহায্য করলাম। বাবার অনুপস্থিতিতে মা বাবার দায়িত্ব পালন করছে। আর এমনি করে কাটতে লাগলো আমাদের সংসার জীবন। আমার মায়ের বয়স কম ছিল এবং দেখতেও খুব সুন্দরী ছিল, তাই অনায়াসে অনেকে চোখে পড়ে যায়। অনেকে মায়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসে। পাশের এলাকার করিম মণ্ডল নামে এক ধনী লোক মায়ের প্রতি খুব আকৃষ্ট ছিল। এই লোক হঠাৎই একদিন মায়ের দোকানে আসলো। ভাবি, ভালো করে এক কাপ চা দিন তো। আপনি বসুন, আমি চা দিচ্ছি। মা চা বানিয়ে লোকটির হাতে দিল। লোকটি চা খেতে খেতে বলে, ভাবি, আপনাকে একটা কথা বলবো, মনে কিছু নেবেন না। বলেন। ভাবি, আপনার বয়স খুব কম, দেখতেও খুব সুন্দরী, তার উপরে ছোট্ট দোকান করে আপনার সংসার ঠিক মতো চলে না। এইভাবে কতদিন চলবেন? তাই বলছিলাম কি আপনি আবার বিয়ে করেন। আসলে আমি আপনাকে সরাসরি বলি, আমি আপনাকে বিয়ে করতে চাই। না না, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি খুব সুখেই থাকবেন আমার কাছে, আর আপনার ছেলের দায়িত্ব আমি নেব। আপনার কথা শেষ হয়েছে? আপনার চা খাওয়া শেষ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শেষ হয়েছে। তাহলে এবার আপনি আসতে পারেন। আপনি জানেন আমি এই দুঃখে আছি না, আমি আমার ছেলেকে নিয়ে খুব সুখে আছি। চা খাওয়া ছাড়া ভবিষ্যতে আমার বিয়ে সম্পর্কে নিয়ে আর কোনোদিন আমার সামনে আসবে না, কথাটা মনে রাখবেন। করিম মণ্ডল আর একটা কথাও না বলে দোকান থেকে চলে যায়। এর কয়েকদিন পরেই আবারও আমাদের পাশের বাড়ির এক আন্টি আসে। আমি তখন স্কুলের পড়া পড়ছিলাম। আন্টি বলল, আসিফের মা, তোমার জন্য সুখবর আছে। তা কি এমন সুখবর শুনি? আমাদের গায়ে এক বড় লোক তোমাকে খুব পছন্দ করে, তোমাকে বিয়ে করতে চায়। তুমি রাজি হয়ে যাও, তোমার কোনো অভাব হবে না। সবচেয়ে খুশির খবর হলো তোমার ছেলের সমস্ত দায়িত্ব উনি পালন করবে। তোমার ছেলে মানুষের মতো মানুষ হতে পারবে। আন্টির কথা শুনে মায়ের মুখে হাসি দেখতে পেলাম। আমার কাছে মনে হলো মা এবার সত্যি সত্যি বিয়েতে রাজি হবে। এই কথা ভেবে আমার বুক ফেটে কান্না বেরিয়ে এলো। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। মা আর চোখে আমার দিকে তাকিয়ে কাছে এসে আমাকে জড়িয়ে ধরে, মা, সত্যি সত্যি তুমি আমাকে এদিন করে ছেড়ে চলে যাবে? না বাবা না, এমন সোনার টুকরো ছেলে রেখে আমি কি করে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করব? এই ছেলেই আমার সব ভবিষ্যৎ, ওকে আঁকড়ে ধরেই আমার সারা জীবন পার করে দেব। ভাবি, আর কোনোদিন আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আমার বাড়িতে আসবেন না। ঠিক আছে, নিজের ভালো যদি কেউ নিজে না বুঝে তাহলে তো আর অন্যের বলার কিছু থাকে না। তুমি যা ভাল মনে করো তাই করো, আমাদের কি? এভাবে অনেক লোক মায়ের কাছে একটার পর একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কিন্তু মার এক কথা, সে জীবনে কোনোদিন বিয়ে করবে না। এরপর থেকে মাকে আর কেউ বিরক্ত করতে আসে না। খুব সুন্দরভাবে আমাদের দিন যেতে লাগলো। আমিও প্রতিদিন নিয়মিত স্কুলে যেতাম। বেশ কিছুদিন পর একদিন আমি স্কুল থেকে এসে বিছানার উপর বইয়ের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে মন খারাপ করে বসে পড়লাম। কি রে বাবা, তোর কি মন খারাপ? কি হয়েছে আমাকে বল। মা, কাল থেকে আমি আর এই ব্যাগ নিয়ে স্কুলে যাব না। কেন? এই সিরা ব্যাগ নিয়ে স্কুলে গেলে আমার বন্ধু বান্ধবরা নানা কথা বলে, আমাকে নিয়ে হাসাহাসি করে। মা আমার কাছে এসে জড়িয়ে ধরে বলল, তাহলে শোন বাবা, আমার বিয়ের পরে তোর দাদা দাদি দুজনেই মারা যায়। তখন সংসারের দায়িত্ব পড়ে তোর বাবার উপর, কারণ তোর বাবা আর কোনো ভাই বোন ছিল না। তোর বাবা বড়লোক ছিল না, আবার একেবারে নিঃস্ব ছিল না। তোর বাবা ছিল একজন শিক্ষিত স্বপ্নবান মানুষ। তোর বাবা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।
তোর বাবা চাকরি প্রথম মাসের বেতন দিয়ে এই ব্যাগটি কিনে বলেছিল, আমার যদি ছেলে হয় তাহলে এই ব্যাগ নিয়ে সে স্কুলে যাবে, লেখাপড়া করবে, বড় হয়ে মানুষের মতো মানুষ হবে। তোর বাবা বলতো ব্যাগটা দামি নয়, কিন্তু এর ভেতরের বইটা দামি হওয়া উচিত। কিন্তু তোর বাবারই এই স্বপ্ন। আমি একবার সেরা ব্যাগটার দিকে তাকালাম, আরেকবার মায়ের দিকে তাকালাম। মায়ের চোখের পানি লোকাতে যাচ্ছিলেন, কিন্তু পারলেন না। আমি মাকে জড়িয়ে ধরে বলেছিলাম, মা তুমি কান্না করো না, আমি আর ব্যাগ আর ঝুড়ে ফেলবো না। এটা নিয়ে আমি স্কুলে যাব। সবাই যদি হাসেও আমি বলবো এই ব্যাগ শুধু ব্যাগ না, এটা একজন বাবার স্বপ্ন। আমি চুপচাপ উঠে গিয়ে ব্যাগটা কোলে নিলাম। তারপর জানালার পাশে বসে সেরা ব্যাগটি নতুন করে সেলাই করলাম। বাবার স্বপ্নটাকে নিজ হাতে আবার জোড়া লাগাতে পেরে খুব ভালো লেগেছিল। মা চুপচাপ বারান্দায় বসে আমাকে দেখছিলেন। মায়ের চোখের কোণে পানি, কিন্তু মুখে ছিল একটা শান্তির হাসি। আমার লেখাপড়া চলছে, আমার লেখাপড়ার টাকা জোগাড় করতে আর সংসার চালাতে মা খুব হিমশিম খাচ্ছে। ছোট্ট একটা দোকানে কতই ইনকাম হয়, তারপরও আলহামদুলিল্লাহ দিন চলে যাচ্ছে। এমনি করে কেটে গেল কয়েকটা বছর। আমি এসএসসি পরীক্ষার্থী, পরীক্ষা দিলাম খুব ভালোভাবেই। কিছুদিন পর রেজাল্টও বের হবে। আমি রেজাল্টের অপেক্ষায় থাকতে লাগলাম। ঠিক সময় রেজাল্টও বেরিয়ে এলো। আমি খুব ভালোভাবে এসএসসি পাশ করলাম। এখন কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু কলেজে ভর্তি হলে তো অনেক টাকার প্রয়োজন। আমি এত টাকা কোথায় পাবো? একটা কথা না বললে নয়, আমার এক ফ্রেন্ড আছে, ওর নাম সুমন। ও না থাকলে হয়তো আমার এসএসসি পর্যন্ত পড়ালেখা করা হতোই না। কারণ এসএসসি পর্যন্ত পড়ালেখা করতে গিয়ে টাকা যা খরচ হয়েছে তার অর্ধেক টাকা আমার বন্ধু সুমনই দিয়েছে। কলেজে ভর্তি হওয়ার টাকাই আমার বন্ধুই দিতে চেয়েছিল, তাই আমিও কলেজে ভর্তি হওয়ার জন্য রাজি হয়েছি। আগামীকাল কলেজে ভর্তি হতে যাব, তাই আজ কিছু নতুন জামা কাপড় কিনতে যাব। সুমন আমার সাথে যাবে। আমি সুমনের অপেক্ষা করছিলাম, এমন সময় সুমন এসে হাজির। কি রে আসিফ, তুই রেডি তো? সুমন, তুই এসে গেছিস? আমি তো অনেক আগে থেকে রেডি হয়ে বসে আছি। তাহলে চল যাওয়া যাক। আসিফ, ফারিয়ার সাথে তোর দেখা হয়েছে? কই না তো। কেন, ফারিয়া কি এসেছে? হ্যাঁ, ও তো আজ প্রায় 3 দিন হলো বাড়িতে এসেছে। কি, আজ 3 দিন হয়ে গেছে ফারিয়া বাড়িতে এসছে, অথচ আমার সাথে দেখা করলো না? আমার মনে হয় ওর বাবা নিষেধ করেছে, তাই তোর সাথে দেখা করতে আসেনি। আচ্ছা চল এখন মার্কেটে যাই, এটা নিয়ে পরে ভাবা যাবে। আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না রে। আরে দোস্ত চল তো, এত চিন্তা করিস না, আমি আছি না, আমি সব ব্যবস্থা করে দেবো। চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর দুজনে মার্কেটে চলে গেলাম। কেনাকাটা করছি, কিন্তু আমার মন রয়ে গেছে ফারিয়ার দিকে। কখন ফারিয়ার সাথে দেখা হবে, কখন ফারিয়ার সাথে কথা বলতে পারবো। সেই ছোটবেলা দেখেছি, জানি না ফারিয়া কেমন দেখতে হয়েছে, এখন কত বড় হয়েছে। ছোটবেলায় একটা ফিরোজা কালার শার্ট গায়ে দিয়েছিলাম। সেদিনই ফারিয়া বলেছিল শার্টটা নাকি আমার গায়ে খুব মানিয়েছিল। আর ফিরোজা কালার ফারিয়ার খুব প্রিয় কালার, তাই আজও একটা সেই কালার শার্ট নিলাম। তারপর কেনাকাটা করে বাড়িতে ফিরতে রাত হয়ে গেল। সুমনকে বললাম, দোস্ত আমি কি ফারিয়ার সাথে একটু দেখা করে আসবো? না দোস্ত, তোর ওখানে যাওয়াটা ঠিক হবে না। তুই জানিস তোর বাবার মৃত্যুর পর থেকে ফারিয়ার বাবা তোদের অনেকভাবে হেনস্থা করার চেষ্টা করছে। আজও যে করবে না তার কোনো গ্যারেন্টি আছে? তাহারা যদি কোনো অসুবিধা না হতো তাহলে অবশ্যই ফারিয়া তোর সাথে দেখা করতে আসতো। তাহলে এখন আমি কি করব বল? এক কাজ কর, ফারিয়ার সাথে দেখা করে আগামীকাল সকাল 10টায় ওদের পেয়ারা বাগানে আসতে বলবি। আমি ওর জন্য ওখানে অপেক্ষা করব। ঠিক আছে, এখন আসি। ওকে। সুমনকে বিদায় দিয়ে আমি বাড়ির ভেতর চলে গেলাম। আমার আসার অপেক্ষায় মা বারান্দায় বসে আছে। বাবা তুই এসে গেছিস? হ্যাঁ মা। মা একটা কথা জানো, ফারিয়া আজ 3 দিন হলো বাড়িতে এসেছে। তাই নাকি? কিন্তু আমার সাথে একবারও দেখা করতে এলো না। আমার মনে হয় ফারিয়া তোকে ভুলে গেছে। না মা, আমি বিশ্বাস করি না। ফারিয়া আমাকে কোনোদিনও ভুলে যেতে পারে না। আমি ওকে ভালোভাবেই চিনি। আমার মনে হয় মেম্বার ওকে তোর সাথে দেখা করার জন্য নিষেধ করেছে, সেই জন্যই হয়তো আমাদের বাড়িতে আসেনি। এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়, পরে দেখা যাবে। মায়ের কথা মতো খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। সারাক্ষণ শুধু ফারিয়ার কথাই মনে পড়ছে। সকালবেলা পেয়ারা বাগানে গেলে আমি আগে ওখানে দাঁড়িয়ে থাকবো,
নাকি আমার আগে ফারিয়া এসে আমার অপেক্ষা দাঁড়িয়ে থাকবে? ওকে আমাকে চিনতে পারবে? আমি কি ওকে চিনতে পারবো? প্রথমে কি কথা বলবে? আমি বা ফারিয়াকে কি বলবো? এসব নানা কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি সে জানি না। সকালে ঘুম ভাঙলো মায়ের ডাকে। আসিফ, ওর বাবা, এত বেলায় কেউ ঘুমিয়ে থাকে নাকি? হ্যাঁ মা, উঠছি। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলাম। নতুন জামা কাপড় পরে গায়ে সুগন্ধি লাগিয়ে চলে গেলাম পেয়ারা বাগানে। একদিকে প্রেমিকা, আরেকদিকে হবু বউয়ের সাথে দেখা করতে যাব বলে কথা। খুব পরিপাটি হয়ে এসেছি। দাঁড়িয়ে থাকলাম ফারিয়ার আসার অপেক্ষায়। অপেক্ষার সময় যেন শেষ হতেই যায় না। বিশেষ করে যদি কারো আপনজনের জন্য অপেক্ষা করা হয়, তাহলে এক একটা চোখের পলক যেন এক একটা ঘন্টার মতো মনে হয়। 10টা পার হয়ে প্রায় 10:30 বেজে গেল, কিন্তু ফারিয়ার দেখা মিলল না। তাহলে কি ফারিয়ার আসবে না? আমার সাথে কি ওর দেখা হবে না? ভাবতে ভাবতে পাশে তাকিয়ে দেখলাম আমার বন্ধু সুমন আসছে। কিরে দোস্ত, কখন থেকে দাঁড়িয়ে আছিস? সকাল 10টা থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু ফারিয়া কই? ফারিয়াকে আমার কথা বলিসনি? তোর কথা বলেছি, কিন্তু ও আর কোনোদিন তোর সাথে দেখা করবে না। তার মানে? তা ঠিক জানি না, তবে ও তোর সাথে কথা বলতে চেয়েছে। তোর ফোন নাম্বার চেয়েছিল, আমি দিয়েছি। যে কোনো সময় তোকে ফোন করতে পারি। আসিফ, তাহলে তুই বাড়ি যা। আমার বাড়িতে একটু কাজ আছে, তাই তোর সাথে যেতে পারলাম না। সুমন বাড়িতে চলে গেল, আমিও বাড়িতে চলে আসলাম। অপেক্ষা করতে লাগলাম ফারিয়া কখন ফোন করবে সে আশায়। অপেক্ষা করতে করতে সারাটা দিন কেটে গেল, কিন্তু ফারিয়ার ফোন আর এলো না। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ফারিয়ার কথা ভাবছি। এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? হ্যালো। ওপাশ থেকে কোনো কথার আওয়াজ পেলাম না। আবারও জিজ্ঞাসা করলাম, হ্যালো, আপনি কে? কথা বলছেন না কেন? কথা বলেন। কয়েকবার বলার পরে ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ শুনতে পেলাম। কেমন আছো আসিফ? তুমি ফারিয়া? হ্যাঁ, আমি ফারিয়া। তুমি কেমন আছো আসিফ? তার আগে বলো তুমি কেমন আছো? তোমাকে ছাড়া কি করে ভালো থাকা যায় বলো? যখন তোমার কথা মনে পড়তো তখন মনে হতো পৃথিবীর সব কিছু ছেড়ে তোমার কাছে ছুটে যাই, যেখানে তুমি আছো সেখানে। তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, তুমি ছাড়া ভালো লাগে না, তোমাকে ছাড়া থাকা যায় না। তুমি আমার প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে, তুমি আমার স্বপ্নে, তুমি আমার সব সব কিছু। তোমার ভালোবাসা ছাড়া আমার জীবন এক শূন্যতা। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি কখনো ভুলতে পারবো না। তোমার হাসি, তোমার কণ্ঠ, তোমার মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন, যা আজও আমার হৃদয়ে বাজে। আমি জানি সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না, সম্পর্কও কখনো এক জায়গায় থেমে থাকে না। তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা কোনো দিন কল্পনাও করিনি। তুমি এমন করে কেন বলছো ফারিয়া? তোমার আমার ভালোবাসা জন্ম জন্মান্তরের। অনেক বছর হলো তোমাকে দেখে না। চোখ বন্ধ করে শুধু তোমাকে দেখতে সেও দেখতে পারি না। কেন জানি ফুরুত করে নাই হয়ে যাও। এই নাই হয়ে যাওয়ার যে কি জ্বালা, কি পরিমাণ কষ্ট, তা তোমাকে বোঝাতে পারবো না। ফারিয়া, তুমি অন্তত একটাবার আমার সাথে দেখা করো। না আসিফ, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে কখনো দেখা করতে পারবো না। আর কেন দেখা করতে পারবো না তা কখনো জানতে চেও না। তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। সব কিছু বদলে গেছে, কিন্তু আমার হৃদয় এখনও তোমাকে খোঁজে। মনে হয় আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি, যা আর কখনো ফিরে পাবো না। কিন্তু তবুও তোমার প্রতি আমার ভালোবাসা কখনো কমবে না। আমি জানি তোমাকে আর কখনো ফিরে পাবো না, কিন্তু তুমি আগে যা ছিলে সারা জীবন তাই থাকবে। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না। দোয়া করি অনেক ভালো থেকো। হ্যালো ফারিয়া, হ্যালো। আমার একটা কথা শোনো। আমার কোনো কথা না শুনে ফারিয়া কেটে দিল। আমি অনেকবার ট্রাই করলাম, কিন্তু ফারিয়া ফোন ধরছিল না। মনে মনে বলতে লাগলাম, ফারিয়া, তোমাকে এক নজর দেখার জন্য আমার দু চোখ জ্বলে পড়ে খা খা হয়ে যাচ্ছে। তোমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার বুকের ভেতর কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে হয়তো আর কোনোদিন তোমাকে আমি পাবো না। তবুও তোমাকে আজ এই মুহূর্তে কাছে পেতে ভীষণ ইচ্ছে করছে। এদিকে ফারিয়া ফোনটা কেটে দিয়ে মনে মনে বলছে, তোমাকে ছাড়তেও পাচ্ছি না, আবার কাছে টেনে নিতেও পাচ্ছি না। কি এক যন্ত্রণার মধ্যে পড়ে গেছি, যেখান থেকে মুক্তি তোমাকে ভুলে যাওয়া। কিন্তু তোমাকে ভুলে যাওয়া কোনো দিনই সম্ভব নয়।
তোমার সাথে দেখা নেই বলে, যোগাযোগ নেই বলে ভেবো না তোমাকে ভুলে গেছি। আজও ব্যাকুলতার হৃদয়ে প্রেমের ঝড় ওঠে, আজও কাছে পেতে ইচ্ছে করে। আমিও তো চেয়েছিলাম একটা জীবন তোমার সাথে কাটাতে, কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় নিয়ে গেছে যে তা কখনো সম্ভব হবে না। তবুও মৃত্যুর আগেও যদি তোমাকে বলার সুযোগ থাকে, তখনও বলবো তোমাকে আমি অনেক ভালোবাসি। ফারিয়ার কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছিল না। কোনো এক জ্ঞানী লোক বলেছিল, পেটে প্রচণ্ড খিদা নিয়ে ঘুমানো যায়, কিন্তু মনের দুশ্চিন্তা নিয়ে ঘুমানো যায় না। বসে বসে সারাটা রাত কাটিয়ে দিলাম। ভোরের আলো ফুটেছে, সকালও হয়ে গেছে। একা একা রাস্তা দিয়ে হাঁটছি আর মনে মনে ভাবছি, ফারিয়াকে আরেকবার ফোন করে দেখি ও ফোন ধরে কিনা। সাথে সাথে ওকে ফোন দিলাম, ও ফোন রিসিভ করলো। কি ব্যাপার আসিফ, তুমি রাতে ঘুমাওনি? কি করে ঘুমাই বলো? তোমার কথা ভাবতে ভাবতে সারাটা রাত কেটে গেল। আমিও সারা রাত ঘুমাতে পারিনি, তোমাকে এক নজর দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। তাহলে একবার আসো আমাদের পেয়ারা বাগানে। তোমার সেই হরিণী চোখ, সেই কণ্ঠটের হাসি, মায়ের চেহারা একবার দেখতে ইচ্ছে করছে। তুমি কত বড় হয়েছো, কত সুন্দর হয়েছো। একবার এসে আমার প্রাণটা শীতল করে দিয়ে যাও। সমস্ত বাধা উপেক্ষা করে তোমার সাথে দেখা করার খুব ইচ্ছে, কিন্তু আমি নিরুপায়, কারণ আমি বাবাকে কথা দিয়েছি তোমার সাথে কোনোদিন দেখা করব না। তাহলে তোমার আমার বিয়ে, আমাদের ভালোবাসা সব কি মিথ্যে হয়ে যাবে? সমস্ত বাধা ভেঙে তুমি একটাবার আসতে পারো না? না, পারি না, কারণ বাবা মায়ের কথার অবাধ্য হয়ে কোনো কাজ করলে আমরা কোনোদিন সুখী হতে পারবো না। তাই বলছি, তুমি আমাকে ভুলে যাও। ঠিক আছে, কিন্তু একবার বলবে তো কি এমন অপরাধ করেছি যে তার জন্য তোমার বাবা আমার সাথে তোমার বিয়ে দেবে না? আর তারপর কি হয়েছে তা তো আপনারা জানেনই। চলুন এখন বর্তমানে ফেরা যাক। অন্যদিকে ফারিয়া আমার ঢাকা যাওয়ার কথা শুনেই ঘরে শুয়ে শুয়ে খুব কান্না করছে। দুদিন থেকে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না। ফারিয়ার মা ফারিয়ার জন্য খাবার নিয়ে রুমের ভেতর ঢুকলো। ফারিয়া মা, উঠ, কিছু খেয়ে নে। আমি বলেছি তো আমার খিদে নেই, আমি কিচ্ছু খাবো না। কাল থেকে তো কিছুই খাস নেই, এভাবে না খেয়ে থাকলে তো মরে যাবে। আমি মরে গেলেই তো তোমাদের ভালো, তোমরা তো আমাকে মারার চেষ্টাই করছো। এভাবে বলছিস কেন? আমি কি করেছি? আমার কি দোষ? আমি তো তোর বাবাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে তো আমার কোনো কথাই শুনছে না। এমন সময় ফারিয়ার বাবা সেখানে উপস্থিত হলেন। আমি যা করেছি তা তোর ভালোর জন্যই করেছি। কোনো বাবা মা চায় না তার ছেলে মেয়ে সারা জীবন দুঃখ কষ্টের জীবন কাটাক। আমি চাই তুই সারা জীবন সুখে দিন কাটুক। কিন্তু বাবা, এটা কেমন সুখ যে সুখের জন্য তুমি আমার সারাটা জীবন নষ্ট করে দিলে? আসিফকে ছাড়া আমি কোনোদিন সুখী হতে পারবো না, যার সাথে ছোটবেলা থেকেই জীবন কাটিয়েছি, যার সাথে তোমরা আমার বিয়ে ঠিক করে রেখেছ, তাকে ছাড়া কিভাবে আমি সুখী হতে পারি বলো? আমি বলছি তুই ওকে ভুলে যা। কি আছে ওর? না আছে টাকা পয়সা, না আছে গাড়ি বাড়ি জমি জমা। একটা ছোট লোক গরিব অসহায় ছেলের জন্য তোর জীবনটা আমি নষ্ট হতে দেব না। বাহ বাহ বাহ, কত সুন্দর কথা বললে। সমাজের প্রত্যেকটা মানুষই বড় হতে চায়, আর একজন দরকার কর্ম, অর্থ, শিক্ষা। এছাড়াও প্রয়োজন একজন শুভাকাঙ্ক্ষী মানুষ অথবা কোনো পরিবার। এই যা কিছু করেছো তা কিন্তু একদিনে সম্ভব হয়নি। আসিফের বাবাই কিন্তু তোমার শুভাকাঙ্ক্ষী হয়েছে, তোমার বন্ধু হয়ে পাশে ছিল। তিনিই কিন্তু তোমার হাত ধরে অনেক কষ্ট সহ্য করে এই সুযোগ করে দিয়েছিল, তা না হলে তুমি আজ পর্যন্ত আসতে পারতে না। তার প্রতি অকৃতজ্ঞতা দেখানো মানে নিজের শিকড়কে অস্বীকার করা। ফারিয়ার মুখে এমন কথা শুনে ফারিয়ার বাবা খুব রাগান্বিত হয়ে বলল, তুই কি আমাকে জ্ঞান দিচ্ছিস? না বাবা, তোমাকে জ্ঞান দেওয়ার দুঃসাহসিকতা আমার নেই। আমি শুধু তোমাকে মনে করিয়ে দিতে চাই, সত্যিকারের বড় মানুষ সে যে নিজেকে বড় প্রমাণ না করে বিনয় দেখায়। আমি চাই তুমিও বড় হও, কিন্তু তাদের সামনে কখনো বড় হইও না যে তোমাকে বড় করেছে, কারণ তাদের দোয়া ও আশীর্বাদ ছাড়া তোমার বড় হওয়া কখনোই পূর্ণতা পাবে না, তুমি ধ্বংস হয়ে যাবে। ফারিয়ার মা, তোমার মেয়েকে থামাও, না হলে এর পরিণাম কিন্তু ভালো হবে না। কেন মেয়েকে থামাবো? ও যা বলেছে তা তো ঠিক কথাই বলেছে। যার পক্ষ
হয়ে তুই আমাকে এত কথা শোনালি? কই একবার তো তোকে সে দেখতে এলো না? ভয়ে চোরের মতো বাড়ি থেকে পালিয়ে গেছে। বাবা, আমি কিন্তু সব জানি। ও আমার সাথে দেখা করার অনেক চেষ্টা করেছে, কিন্তু তুমি তোমার লোক দিয়ে তাকে অনেক ভয় দেখিয়েছো, অনেক কথা শুনিয়েছো। ও ইচ্ছে করলে তার প্রতিবাদ করতে পারতো, কিন্তু তা করেনি। তার কারণ কি জানো? ও একটা শান্তশিষ্ট মানুষ, আর শান্ত মানুষ কখনো দুর্বল নয়। তারা কারোর সামনে মাথা নত করে না, বরং নিজের ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি সামলে নেয়। আমি তোর এত কথা শুনতে চাই না। তুই আমার মেয়ে, আমি চাই তুই আমার মতো হবি, কখনো আমার অবাধ্য হবি না। বাবা, আমি তোমার মতো হতে চাই না। আমি আমার মতো থাকবো, কখনো তোমার অবাধ্য হব না, কিন্তু দয়া করে অন্য কোথাও তুমি আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করো না। আমি আসিফকে ভালোবাসি, ওকে আমি স্বামী হিসাবে জেনেছি। যদি বেঁচে থাকি আর যদি আসিফের সাথে আমার বিয়ে না হয়, তাহলে পৃথিবীর আর কারোর সাথে আমার বিয়ে হবে না। কথাগুলো বলেই ফারিয়া বালিশে মুখ লাগিয়ে কান্না করতে লাগলো। ফারিয়ার বাবা মা ঘর থেকে বেরিয়ে এলো। এদিকে প্রায় সকাল হয়ে গেছে। আমি কমলাপুর রেল স্টেশনে এসে গেছি। ভাবলাম আমার ঢাকার কোনো নির্দিষ্ট জায়গা নেই যে সেখানে থাকবো, তাই কমলাপুর রেল স্টেশনেই নেমে গেলাম। হোটেল থেকে কিছু হালকা নাস্তা করলাম। নতুন জায়গা, কাউকে চিনি না, তাই একাই বেরিয়ে পড়লাম একটা বাসা খুঁজতে। সকাল থেকে দুপুর পর্যন্ত বাসা খুঁজলাম, কিন্তু কোথাও বাসা খালি পেলাম না, তাই আবার স্টেশনে ফিরে এলাম। দুপুরের খাবার খেয়ে আবারও বেরিয়ে পড়লাম বাসা খুঁজতে। রাত পর্যন্ত বাসা খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এখন কি করব, কোথায় রাত কাটাবো? অগত্যা আবারও স্টেশনে ফিরে এলাম। আজকের রাতটা এখানেই কাটিয়ে দিতে হবে। জীবনে কোনোদিন একা কোথাও রাত কাটাইনি, তা আবার এমন খোলা জায়গায়। ভাবতে একা শিউরে উঠছে। আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। নীরবে একটা জায়গায় বসে বসে চোখের জল ফেলছি আর আল্লাহকে ডাকছি, হে আল্লাহ, তুমি তো জানো আমি খুব ক্লান্ত, ভেতর থেকে ভেঙে পড়েছি। তুমি জানো আমি কত কষ্টে দিন পার করছি, তবুও তোমার উপর ভরসা রেখেছি। তুমি আমাকে আরও সাহস দাও, ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, আমি যেন সফলতায় পৌঁছাতে পারি। চোখের পানি মুছতে মুছতে সামনে তাকিয়ে দিকে একটা লোক দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা, তুমি কান্না করছো কেন? সকালবেলা তোমাকে এখানে দেখলাম, দুপুরবেলাও দেখলাম, আবার এখনো দেখছি তুমি এখানে বসে বসে কান্না করছো। তোমার কি হয়েছে আমাকে খুলে বলতে পারো? আমি কোনো ছিনতাইকারী বা কোনো খারাপ লোক নই। আমার নাম রমজান আলী, আমি একজন রিকশাওয়ালা। এই স্টেশনের আশেপাশেই ভাড়া মারি। এখান থেকে সামান্য একটু দূরেই আমার বাসা। আঙ্কেল, আমার নাম আসিফ। আমি আজই ঢাকায় এসেছি একটা চাকরির খোঁজে। লোকটার কথা শুনে আমার খুব ভালো লাগলো। বিশ্বাস হলো আসলে এই লোকটি হয়তো খারাপ নয়, তাই আমার সমস্ত কথা তার কাছে খুলে বললাম। উনি আমার সব কথা শুনে বলল, তুমি যদি বিশ্বাস করো তাহলে আমার সাথে আসতে পারো। আমি একা বাসায় থাকি, আমার ওখানে থেকেই চাকরির খোঁজ করবে। চাকরি হলে তখন না হয় নিজে বাসা ভাড়া নিয়ে থেকো। আঙ্কেল, সত্যি আপনি আমার এই উপকারটুকু করবেন? কেন করব না? মানুষ তো মানুষের জন্যই। আর তুমি আমাকে আঙ্কেল বলেছ, তাই আজ থেকে আমি তোমার আঙ্কেল আর তুমি আমার ভাতিজা। এখন কথা না বাড়িয়ে চলো আমার সাথে। ঠিক আছে আঙ্কেল, চলেন। তারপর রিক্সাওয়ালা আঙ্কেলের সাথে তার বাসায় চলে গেলাম। রাতে আঙ্কেল খাবার খেতে বলেছিল, কিন্তু আমি খেয়েছি বলে আর খেলাম না। আল্লাহর রহমতে একটা থাকার জায়গা হলো, এখন নিশ্চিন্তে ঘুমাতে পারবো। আমি আর আঙ্কেল শুয়ে পড়লাম। সকালবেলা আঙ্কেলের ডাকে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হলাম একটা চাকরির উদ্দেশ্যে। আঙ্কেল আমাকে বলল, আসিফ, তুমি তো নতুন ঢাকায় এসেছো, কিছুই তো চেনো না এখনো। যতদিন তোমার চাকরি না হয় ততদিন আমি তোমাকে রিক্সা করে প্রত্যেকটা গার্মেন্টস নিয়ে যাব। আঙ্কেল, আপনার কোনো অসুবিধা হবে না তো? আরে না, কি যে বলো, আমি তোমার উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। এখন তাড়াতাড়ি রিক্সায় ওঠো। তারপর আঙ্কেলের সাথে কয়েকটা গার্মেন্টসে ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু কোথাও এসএসসি পাশের সার্টিফিকেট দিয়ে চাকরি হলো না। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে সর্বনিম্ন এসএসসি পাস ছাড়া কোথাও চাকরিই হয় না। আর যা হয় তা কারো না কারো নিজের লোক আছে অথবা তার পূর্ব অভিজ্ঞতা আছে। তবে মনোবল হারালাম না। প্রতিদিনে একটা না একটা গার্মেন্টসের সামনে দাঁড়ালাম, কিন্তু কোথাও চাকরি হচ্ছে না। আর এভাবেই কেটে গেল প্রায় 15 দিন।
সকালবেলা বারান্দায় বসে বসে ভাবছি, এমন সময় আঙ্কেল আমার পাশে এসে বসলো। কি ব্যাপার আসিফ, বসে বসে কি এত ভাবছো? যাও রেডি হয়ে নাও। আঙ্কেল, আমি এখন কি করব বুঝতে পারছি না। আমি 1 মাসের খাওয়া খরচ আর রুম ভাড়ার টাকা নিয়ে এসেছি। 15 দিন হয়ে গেল, একটা চাকরি হলো না। আর 15 দিন গেলে তো সব টাকা আপনাকে দিতে হবে। চাকরিও হচ্ছে না, অন্যদিকে বাড়ি ফিরে যাব সে উপায় নেই। শোনো আসিফ, যতদিন তোমার চাকরি না হচ্ছে ততদিন খাওয়া দাওয়া আর রুম ভাড়ার একটা টাকাও আমাকে দিতে হবে না। এত চিন্তা করছো কেন? চাকরি হলে তারপর আস্তে আস্তে দিয়ে দিও। কিন্তু আঙ্কেল, আমার তো কোনো চাকরি হচ্ছে না। আঙ্কেল, আজ থেকে আর চাকরির খোঁজে যাব না। আপনি আমাকে যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিন, আমি কাজ করব। যদি কিছু মনে না করো তাহলে তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ আঙ্কেল, বলেন। এই শহরে একজন বড় লোক আছে, ওনার কয়েকটা ফ্যাক্টরিও আছে। ওনার নাকি একজন কাজের লোক দরকার। এই ধরো প্রতিদিন বাজার করবে আর ফুলের বাগান পরিচর্যা করবে। বেতনও 20,000 টাকা দিতে চেয়েছে, কিন্তু তারপরেও কোনো লোক পাওয়া যায় না। এই যুগে কেউ বাড়ির কাজ করতে চায় না, সবাই চাকরি করার চেষ্টা করে। আর তোমার তো কোনো চাকরি হচ্ছে না, তাই বলছিলাম যদি তুমি এই কাজটা করো তাহলে আমার মনে হয় খুব ভালো হবে। কিন্তু আঙ্কেল, আমি কিছু বলার আগে আঙ্কেল বলে উঠল, লোকটি খুবই ভালো। এমনও হতে পারে যে ওখানে থাকতে থাকতে তোমার একটা ভালো চাকরিও হয়ে যেতে পারে। হ্যাঁ, এই কথা ঠিক বলেছেন। আপনি কথা বলে দেখতে পারেন। তাহলে আর দেরি করো না, চলো আমার সাথে। এখন গেলে ওনাকে বাসায় পাওয়া যাবে। ঠিক আছে আঙ্কেল, চলেন। তারপর আমি আর আঙ্কেল লোকটার বাসার সামনে আসলাম। আঙ্কেল দারোয়ানকে বলল, স্যার কি বাসায় আছে? হ্যাঁ, স্যার বাসায় আছে। আপনারা কে? স্যারের কাছে কি দরকার? ওনার কাছেই বলবো। আপনি শুধু বলেন একজন রিকশাওয়ালা আপনার সাথে দেখা করতে চায়, তাহলেই উনি আমাকে চিনতে পারবেন। ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি আসছি। দারোয়ান আমাদেরকে দাঁড় করিয়ে রেখে বাসার ভেতর চলে গেল। কিছুক্ষণ পরে সে বলল, স্যার আপনাদেরকে ভেতরে ডাকছে, আপনারা আমার সাথে আসুন। দারোয়ানের সাথে আমি আর আঙ্কেল দুজনেই রুমের ভেতর প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম। কি ব্যাপার রমজান আলী, কেমন আছো? স্যার, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। তা আমার কাছে কি মনে করে? স্যার, আপনি একজন কাজের লোক খুঁজছিলেন, আমি কাজের লোক পেয়েছি। এই ছেলেটি কাজ করতে চায়। ও আচ্ছা, তো তোমার নাম কি? স্যার, আমার নাম আসিফ। লেখাপড়া করেছো? এসএসসি পাশ করেছি। অভাবের জন্য বেশি দূর লেখাপড়া করতে পারিনি। এসএসসি পাস করছো, তাহলে তো একটা চাকরি নিতে পারতে। এই কাজ বেছে নিলে কেন? স্যার, চাকরির জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু এসএসসি পাশের সার্টিফিকেট দিয়ে কোথাও চাকরি হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে আমার একটা চাকরির খুব দরকার। আঙ্কেল আপনার কথা বলল, তাই আপনার কাছে এসেছি। দয়া করে আপনি যদি কাজটা আমাকে দিতেন তাহলে আমার খুব বড় উপকার হতো। তোমার বাড়িতে কে কে আছে? আমি আর আমার মা। অনেক আগে বাবা মারা গেছেন। তুমি ঠিক মতো কাজ করতে পারবে তো? আমি কিছু বলার আগে আঙ্কেল বলে উঠল, স্যার, ও সব কাজ করতে পারবে। স্যার, ছেলেটি খুব ভদ্র নম্র, আপনি ওকে বিশ্বাস করতে পারেন, আমি ওর গ্যারেন্টি। ঠিক আছে, তোমার সুপারিশে কিন্তু আমি ওকে কাজটা দিলাম। আর হ্যাঁ, তোমার বেতন 20,000 টাকা। আপাতত এর চেয়ে বেশি দিতে পারবো না। আর থাকা খাওয়া ফ্রি। কি চলবে তো? আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি স্যার। তাহলে কবে থেকে আসছো? স্যার, আপনি বললে আজ থেকে কাজ করতে পারি। ঠিক আছে, আমি দারোয়ানকে বলে দিচ্ছি, ও তোমাকে সব কাজ বুঝিয়ে দিবে। আসিফ, তুমি তাহলে থাকো, আমি আসি। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেলকে বিদায় দিয়ে আমি দারোয়ানের সাথে চলে গেলাম। আমাকে কি কি কাজ করতে হবে দারোয়ান তো সব বুঝিয়ে দিল। আমি কাজ করতে আরম্ভ করলাম। সন্ধ্যার পর প্রতিদিনই মাকে ফোন করতাম। মা আমার কাছে ফোন দিয়ে জানতো আমার চাকরি হয়েছে কিনা, কিন্তু এতদিন কোনো সুখবরই দিতে পারছিলাম না। তাই আর চাকরির সংবাদটা দেওয়ার জন্য দুপুরবেলাতে মায়ের কাছে ফোন দিলাম। হ্যালো মা, কেমন আছো? বাবা, আমি ভালো আছি, তুই কেমন আছিস? মা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর একটা সুখবর আছে মা, আমার চাকরি হয়েছে। মাসে 20,000 টাকা বেতন। আলহামদুলিল্লাহ। মা, তুমি কোনো চিন্তা করো না, 1 মাস পর তোমাকে আমার কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ। মার সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিলাম। আজ মনটা অনেক হালকা লাগছে। সারাদিন খুব সুন্দরভাবে কাজ করলাম।
সন্ধ্যার সময় একটা মেয়ে বাসার ভিতর ঢুকলো। আমি তাকিয়ে দেখলাম মেয়েটা অপূর্ব সুন্দরী, কিন্তু পরনে ছিল প্লাজো আর ঢিলে ঢালা শর্ট জামা। আসলে শহরের বেশিরভাগ মেয়েরা এই ধরনের পোশাকই পরে থাকে। মেয়েটি বাসার ভিতরে ঢুকতে ঢুকতে চোখ পড়ল আমার দিকে, আমাকে দেখে ডাক দিল। এই ছেলে, এইদিকে আসো। আমি মেয়েটির কাছে গেলাম। জি, আমাকে বলছেন? তুমি কে আর এখানে কি করছো? আমি কিছু বলার আগে দারোয়ান এসে বলল, আসিফ, তোমাকে পরিচয় করে দেই, ইনি হচ্ছে আমাদের থানার মেয়ে, আর ম্যাম সাহেব, এ হলো আপনাদের বাড়ির নতুন কাজের লোক। ও আচ্ছা, তা কি নাম যেন বললে? ম্যাম সাহেব, আমার নাম আসিফ। গ্রাম থেকে এসেছো বুঝি? জি ম্যাম সাহেব। আচ্ছা ঠিক আছে, যাও, ঠিক মতো কাজ করো। কাজ শেষ করে রাতের খাবার খেয়ে রিক্সাওয়ালা আঙ্কেলের সাথে দেখা করতে আসলাম। আঙ্কেলের রুমের ভেতর প্রবেশ করলাম। আঙ্কেল আমাকে দেখে বলল, আরে আসিফ যে, ভিতরে এসে বসো। তা প্রথম দিন কাজ কেমন লাগলো? ভালো, কিন্তু আঙ্কেল একটু সমস্যায় পড়ে গেলাম। যে কি সমস্যা বাবা? আমি মাকে বলেছিলাম আমার চাকরি হলে তাকে আমার কাছে নিয়ে আসবো। বেশ তো, নিয়ে আসো। আজকে মাকে ফোন করে বলেছি আমার চাকরি হয়েছে, কিছুদিনের মধ্যে তোমাকে নিয়ে আসবো। কিন্তু সমস্যা হলো, মা যদি সে দেখে মনের বাড়িতে কাজ করছি তাহলে সে খুব আঘাত পাবে। তাহলে এখন কি করতে চাও? ভাবছি আমি স্যারের বাসায় না থেকে অন্য একটা বাসা ভাড়া করে সেখানে মাকে নিয়ে থাকবো। মা যদি জানতে চায় তাকে বলবো ছোট্ট একটা কোম্পানিতে চাকরি করি। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো। তারপর কিছু টাকা আঙ্কেলের হাতে দিয়ে বললাম, আঙ্কেল এই টাকাগুলো রাখুন। কিসের টাকা? এই যে আপনার বাসায় এতদিন থাকলাম, খাবার খেলাম, এগুলো তো আর এমনি এমনি আসেনি। এই জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাছাড়া বাসাও তো আপনার নিজের নয়, বাসা ভাড়াও তো দিতে হবে। ঠিক আছে, টাকাটা তোমার কাছে রেখে দাও, আমার যখন প্রয়োজন হবে তখন তোমার কাছ থেকে চেয়ে নেব। আঙ্কেল তাহলে আমি এখন আসি, আর আপাতত স্যারের বাসায় থাকবো, তারপর সুযোগ বুঝে একটা বাসা খুঁজে নেব। আঙ্কেলের কাছ থেকে চলে আসলাম স্যারের বাসায়। রাত অনেক হয়েছে, তাই দেরি না করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে আবারও কাজ করতে লাগলাম। প্রতিদিন বাগান দেখাশোনা করা, বাজার করাই আমার কাজ। খুব ভালোভাবে আমার দিনগুলো কাটতে লাগলো। হঠাৎ একদিন বাগান থেকে বেরিয়ে এসে দেখি প্রাইভেট কারের উপরে কালো রঙের একটা ব্যাগ। আমি ধীরে ধীরে গাড়ির কাছে গিয়ে ব্যাগটা খুলে দেখলাম ভেতরে অনেক টাকা। আমি তাড়াতাড়ি করে ব্যাগটি নিয়ে উপরে উঠে স্যারের রুমের পাশে চলে গেলাম। স্যার, ভেতরে আসতে পারি? কে? ও আসিফ, আসো, ভেতরে আসো। আমি স্যারের রুমে টেবিলের উপরে ব্যাগটা রেখে বললাম, স্যার আপনার গাড়ির উপরে ব্যাগটা পেলাম। ও মাই গড, আমি তো ব্যাগটি আনতে ভুলে গিয়েছিলাম। কিন্তু তুমি কি জানো এর ভেতরে কি আছে? হ্যাঁ স্যার জানি, আমি ব্যাগটা খুলে দেখেছি, এর ভেতরে অনেক টাকা আছে। তাহলে তুমি ব্যাগটি এখানে নিয়ে এলে কেন? এটা তো তুমি নিয়ে চলে যেতে পারতে। হ্যাঁ স্যার পারতাম, কিন্তু কেন যায়নি জানেন? আমার বাবা একটা ছোট কোম্পানিতে চাকরি করতেন, যা বেতন পেত তা দিয়ে আমাদের সংসার চলতো। আর এই বেতনের টাকা থেকে তিনি অনেক গরিব অসহায় মানুষদের সাহায্য করতেন। আর আমাকে বলতেন, লেখাপড়া করে মানুষের মতো মানুষের চাকরি করবি, যদি কোনো চাকরি না হয় তাহলে কোনো কাজ করবে, নিজের পরিশ্রমের টাকায় সংসার চালিয়ে গরিবদেরকেও সাহায্য করবে। কখনো কারো মুখাপেক্ষী হয়েও না, কারো ধন দৌলত টাকা পয়সার প্রতি লোভ করো না, কারণ আল্লাহ এটা কখনো পছন্দ করে না। বাবার কথাগুলো আমার আজও মনে আছে, যতদিন বেঁচে আছি ততদিনই মনে রাখবো। আমি তোমার কাজে ও তোমার ব্যবহারে খুব খুশি হলাম। এখন যাও, কাজ করো। তারপর স্যারের রুম থেকে বের হয়ে বাগানে চলে এলাম। সারাদিন কাজ করি আর ভাবতে থাকি জীবনটা কি অদ্ভুত। সারাদিন পাশের মানুষগুলোকে হাসি খুশি রেখে নিজের ভেতরে কষ্ট দুঃখগুলোকে বুকের ভেতরে চেপে রাখি। সারাদিন সবাইকে সূর্যের মতো আলো দিয়ে যাই, আর দিন শেষে নিভে যায় নিঃশব্দ অন্ধকারে। সারাদিন কাজের ফাঁকে ভাবি প্রিয় মানুষটিকে ভুলে যাব, তাকে মনে রাখবো না, তার স্মৃতিকে আঁকড়ে ধরে রাখবো না। কিন্তু রাতে যখনই চুপচাপ জানালার পাশে বসি, তখন মনে হয় আমি তাকে কোনোদিন বলতে পারবো না, তার স্মৃতি কখনো মুছে ফেলতে পারবো না। তবুও বলে থাকার চেষ্টা করি, জীবন কারো জন্য কখনো থেমে থাকে না। কাল আবার নতুন সকাল হবে, ধৈর্য ধারণ করতে হবে, আমাকে হাসতে হবে, শক্ত হতে হবে, জীবনকে প্রতিষ্ঠিত করতে হবে। এভাবেই আমার কাজ করতে করতে 15 দিন কেটে গেল।
আজ আমার স্যার যাচ্ছে লন্ডনে তার একটা ব্যবসার কাজে। এমন সময় বাসায় স্যারের শ্যালক আসলো। নীলা, নীলা, কই রে, কোথায় গেলি তোরা? আরে মামা, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? আমি ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে? দুলা ভাই, আপু ওরা কোথায়? বাবা মা দুজনেই ভেতরে আছে, আসেন। তারপর নীলা ম্যাম সাহেব আর তার মামা স্যারের রুমে ঢুকলেন। নীলা ম্যাডামের মা বলল, কি রে শফিক, তুই কখন এলি? এই তো আপু, এখনই এলাম। দুলা ভাইয়ের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছিলাম, সেটা দেওয়ার জন্য। দুলা ভাই, এই নেন আপনার টাকা। নীলামামুনি, টাকাগুলো রেখে দিও। আর হ্যাঁ সফিক, চলো, তোমার জন্য লেট হয়ে গেল। হ্যাঁ দুলা ভাই, চলেন। নীলা, তুই বাসায় থাকিস, আমি তোর বাবাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসছি। ঠিক আছে মা, তুমি তাড়াতাড়ি এসো। তারপর সবাই স্যারের সাথে গাড়ির কাছে এসে দাঁড়ালো। এমন সময় স্যার বলল, আমি চাবি আনতে ভুলে গিয়েছি, তোমরা দাঁড়াও, আমি চাবি নিয়ে আসছি। স্যারকে বিদায় জানানোর জন্য আমিও গাড়ির সামনে এসে দাঁড়ালাম। স্যার আমাকে বলল, আসিফ, বাসার খেয়াল রেখো আর ঠিক মতো কাজ করো, হ্যাঁ? জি স্যার। স্যার চলে যাওয়ার পর আমি আমার কাজ করছি। সন্ধ্যার পর ফ্রেশ হয়ে আমি মায়ের সাথে ফোনে কথা বলছি। এমন সময় বাসায় চিৎকারের শব্দ শুনে বেরিয়ে এগিয়ে গেলাম। ম্যাম সাহেব দারোয়ানকে বলছে, দারুণ আঙ্কেল, আপনি এক্ষুনি আসিফকে ডেকে নিয়ে আসেন। জি ম্যাম সাহেব। দারোয়ান আমাকে ডাকার আগে আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম। সেখানে গিয়ে দেখলাম ম্যাডাম চোখ বড় বড় করে আমাদের দিকে তাকিয়ে আছে। তার চোখগুলো লাল টকটক হয়ে আছে। নীলা ম্যাম সাহেব রাগে থরথর করে কাঁপছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে ম্যাম সাহেব? টাকা কোথায়? টাকা কোথায় রেখেছো? তাড়াতাড়ি টাকা বের করে দাও। আমি দারোয়ান টাকার কথা শুনে চমকে গেলাম। ম্যাম সাহেব, কিসের টাকা? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ ম্যাম সাহেব, আমিও তো কিছু বুঝতে পারছি না। এবার ম্যাডাম বলে উঠলেন, 5 লক্ষ টাকা টেবিলের উপরে রাখা ছিল, সে টাকা গেল কোথায়? বাড়িতে তুমি আর দারোয়ান ছাড়া তো কেউ নেই, তোমরা ছাড়া এ টাকা কে নেবে? ম্যাডাম, আপনাদের কোথাও ভুল হচ্ছে, একটু মনে করে দেখার চেষ্টা করুন। হয়তো টাকাটা অন্য কোথাও রেখেছেন। তাছাড়া আমি আপনাদের অনুমতি ছাড়া তো ভেতরে প্রবেশ করি না। আর আপনারা আজকে আমাকে ডাকেননি, তাহলে আমি টাকার খবর কিভাবে জানবো? হ্যাঁ ম্যাডাম, আসিফ ঠিক কথাই বলেছে। ও আজ সারাদিন বাগানেই ছিল, আর আমারও আজ বাসায় কোনো প্রয়োজন ছিল না, কাজেই আমিও টাকার কথা বলতে পারবো না। আমাদের দুজনের কথা শুনে ম্যাম সাহেবের রাগ চরমে উঠে গেল। ম্যাম সাহেব চিৎকার করে বলল, আই গরিব ছোট লোকের বাচ্চা, টাকা কোথায় রেখেছিস? তাড়াতাড়ি বের করে দে, না হলে তোদেরকে পুলিশে ধরিয়ে দেব। তোদেরকে ভালোই ভালোই বলছি, তাড়াতাড়ি বলে দে টাকা কোথায় রেখেছিস, নাহলে কিন্তু সত্যি সত্যি পুলিশ ডাকতে বাধ্য হব। না ম্যাডাম, এমন কাজ করবেন না। আমরা সত্যি সত্যি টাকার কথা জানি না। মা এত কথা বলছে কেন? তুমি এক্ষুনি পুলিশকে ফোন করো। তুই ঠিক কথাই বলেছিস, আমি এক্ষুনি পুলিশকে আসতে বলছি। পুলিশকে খবর দেওয়ার কথা শুনে দারোয়ান ম্যাডামের পায়ে পড়ে গেল। ম্যাডাম, আল্লাহর দোয়াই লাগে আপনি আমাদেরকে পুলিশে দেবেন না। আমরা সত্যি বলছি, টাকার কথা কিচ্ছু জানি না। ম্যাডাম আর নীলা ম্যাম সাহেব আমাদের কোনো কথাই বিশ্বাস করলেন না। তারা পুলিশকে খবর দিল। পুলিশ এসে আমাদের দুজনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেল। আল্লাহ আমাকে কেমন পরীক্ষায় ফেললো। একটা বিপদ থেকে উদ্ধার হওয়ার আগে আরেকটা বিপদে পড়ে গেলাম। মনে হয় এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমাদেরকে থানায় নিয়ে আসার কথা বাড়ির কেউই জানে না, এমনকি রিক্সাওয়ালা আঙ্কেলও জানে না। তবে একটা কথা বিশ্বাস করি, রাখে আল্লাহ তো মারে কে। আল্লাহ যদি চাই তাহলে একদিন প্রমাণ হবে যে আমরা নির্দোষ। হায় রে জীবন, মাত্র কয়েক ঘন্টা আগেও ছিলাম কত সুন্দর পরিবেশে, কত সুন্দর জায়গায়, আর এখন পড়ে রয়েছি অন্ধকার নোংরা একটা জায়গায়। সারা জীবন ভালো ভালো খাবার খেয়ে নরম বিছানায় শুয়ে বসে দিন চলে যাচ্ছিল, আর আজ খালি ফ্লোরে মাত্র একটা চাদর বিছিয়ে না খেয়ে বসে আছি। জীবনে কোনোদিন না খেয়ে ঘুমাইনি। নানান দুশ্চিন্তা আর পেটের ক্ষুধায় কিছুতেই ঘুম আসছিল না। আমার মতো দারোয়ান আঙ্কেলও বসে আছে, কিন্তু তিনি খুব কান্না করছে। দারোয়ান আঙ্কেলের বয়স আমার থেকে অনেক বেশি হবে, তাই তাকে আঙ্কেল বলে ডাকি। আমি দারোয়ান আঙ্কেলের গায়ে হাত রেখে বললাম, আঙ্কেল, আপনি এত ভেঙে পড়ছেন কেন? আল্লাহর উপর ভরসা রাখুন, একটু ধৈর্য ধরার চেষ্টা করুন, আর কান্না করবেন না। আমি আমার জন্য কান্না করছি না বাবা,
আমি কান্না করছি আমার পরিবারের কথা ভেবে। আমার 2 মেয়ে লেখাপড়া করছে, একজন ক্লাস 10-এ আর একজন ক্লাস 8-এ। আমি ছাড়া ওদের কেউ নেই। আজ যদি আমার কিছু হয়ে যায় তাহলে ওদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? আঙ্কেল, আমারও তো কম চিন্তা হচ্ছে না। মা ছাড়া আমার কেউ নেই। মায়ের সাথে দিনে 2-3 বার কথা না বললে আমার পেটের ভাতই হজম হয় না। আপনি তো কাল দেখেছেন মায়ের সাথে কথা বলার সময় এই ঘটনাটা ঘটেছে। পুলিশ আমাদেরকে ধরে নিয়ে আসার পরও মা অনেকবার কল দিয়েছে, কিন্তু আমাদেরকে কল রিসিভ করতে দিলেন না। না জানি মা এখন কোন অবস্থায় আছেন। আমার দুঃখ একটাই, আমাদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে, কোনো যাচাই বাছাই না করেই ওরা আমাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিল। দুজনে কথাবার্তা বলতে বলতেই সকাল হয়ে গেল। আমাদের মতো অনেকে বসে বসে রাত কাটিয়ে দিল। ওদিকে মা আমার চিন্তা করতে করতে সারা রাত কাটিয়ে দিল। সকালবেলা আমার বন্ধু সুমনের কাছে যায়। সুমনকে ডেকে রাতে সব কথা বলে। মায়ের কথা শুনে সুমন বারবার আমার ফোন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই ফোন ঢুকছিল না। ফোনে আমাকে না পেয়ে মা খুব চিন্তায় পড়ে গিয়ে খুব কান্নাকাটি করতে লাগলো। সুমন মাকে সান্ত্বনা দিয়ে বলল, আন্টি, আমার মনে হয় আসিফের ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই আপনার কাছে ফোন করতে পারছে না। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, ফোন ঠিক হলে অবশ্যই আপনাকে ফোন করবে। ঠিক আছে বাবা, তাই যেন হয়। আল্লাহ যেন কোনো বিপদে না ফেলেন। এদিকে জেলখানার ভিতরে কষ্টের মধ্য দিয়ে 6 দিন কেটে গেল। আজ পুলিশ এসে আমাকে জানালো কে একজন আমার সাথে দেখা করতে এসেছে। আমাকে গেটে নিয়ে আসা হলো। সামনে তাকে দেখে রিক্সাওয়ালা আঙ্কেল দাঁড়িয়ে আছে। আমাকে দেখে চোখের পানি মুছতে মুছতে বলল, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তুই আমাকে জানাসনি কেন? আঙ্কেল, আমার কাছে তো ফোন ছিল না। পুলিশ আমার কাছ থেকে আগে ফোনটা নিয়ে নিয়েছিল। কিন্তু আঙ্কেল, আমি এখানে আছি আপনি কি করে জানলেন? 5 দিন হলো তুমি আমার সাথে দেখা করতে যাওনি। ভেবেছিলাম তুমি হয়তো কাজে ব্যস্ত, তাই গতকাল সন্ধ্যায় আমি স্যারের বাসায় তোমার সাথে দেখা করতে এসেছিলাম। ম্যাম সাহেব আর ম্যাডাম বলল দারোয়ান আর তোমাকে টাকা চুরির অপরাধে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। তারা আমাকে অনেক অপমান অপদস্থ করেছে, কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করি নাই তুমি এই কাজ কিছুতেই করতে পারো না, তাই তোমাদেরকে দেখতে আসলাম। হ্যাঁ আঙ্কেল, আমরা এই সম্পর্কে কিছুই জানি না। শুধু শুধু ম্যাম সাহেব আর ম্যাডাম আমাদেরকে সন্দেহ করে পুলিশের হাতে ধরিয়ে দিল। তোমরা কোনো চিন্তা করবে না, স্যার বিদেশে গেছেন, উনি আসলেই আমি তোমাদেরকে যেভাবেই হোক এখান থেকে বের করব। তোমরা আমার জন্য দোয়া করো। কথাগুলো বলে রিক্সাওয়ালা আঙ্কেল বাসায় চলে গেল। আঙ্কেলের কথায় আমরা যেন আশার আলো দেখতে পেলাম। মনে হচ্ছে আমাদের বেশি দিন জেলখানায় থাকতে হবে না। বন্দি জীবনের আজ 13 দিন হলো। স্যার লন্ডন থেকে বাসায় পৌঁছে গাড়ি থেকে নেমে দারোয়ানকে না দেখিয়ে বলল, কি ব্যাপার, দারোয়ানকে দেখছি না কেন? আর নতুন দারোয়ান কবে থেকে রাখলে? বাবা, আগে ভিতরে চলো, পরে সব বলবো। আসিফকে বলো ব্যাগগুলো ওপরে নিয়ে আসতে। নীলা মেম সাহেব আবারও বলল, বাবা, আসিফও বাসায় নেই। স্যার এবার দাঁড়িয়ে পড়লেন এবং বললেন, কি বলছো তোমরা? দারোয়ান নেই, আসিফও নেই, কোথায় গেছে ওরা? আমরা বলছি তো, তুমি ভিতরে চলো, সব বলবো। এবার স্যার একটু রেগে গিয়ে বলল, বারবার একই কথা কেন বলছো? আমি জানতে চাই ওরা কোথায় আর কি হয়েছে। বাবা, তুমি বিদেশে যাওয়ার দিন যে 5 লাখ টাকা আমাকে দিয়ে গেছিলা, দারোয়ান আর আসিফ দুজনে মিলে সেই টাকাগুলো চুরি করেছে, তাই আমরা ওদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি। নীলা মেম সাহেবের কথা শুনে স্যার খুব আশ্চর্য হলেন এবং বললেন, কি, তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? দারোয়ান আমাদের বাসায় 8 বছর থেকে আছে। ও আমাদের খুব বিশ্বস্ত লোক। ও ও কি আমাদের বাসায় চুরি করতে পারে? এটা কখনো হতে পারে না। আর আসিফ, ও মাত্র কয়েকদিন হলো আমাদের বাড়িতে এসেছে, কিন্তু ও কি করেছে জানো? ও আমার 50 লক্ষ টাকা পেয়েও ও এখান থেকে পালিয়ে যায়নি, বরং টাকাগুলো আমার কাছে জমা দিয়েছে। যে ছেলে 50 লক্ষ টাকা ফেরত দিতে পারে, সে মাত্র 5 লক্ষ টাকা চুরি করবে? এটা এটা কিভাবে আমি বিশ্বাস করি? হ্যাঁ, কিন্তু বাড়িতে তো ওরা দুজন ছাড়া আর কেউ ছিল না। ওরা ছাড়া এই টাকা কে নেবে? চুপ করো। কারো সম্পর্কে ভালোভাবে না জেনেই তাকে দোষারোপ করা যায় না। তোমরা ওদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়ার আগে আমাকে জানানো উচিত মনে করনি কেন? সেদিন আমি যখন চাবি আনতে গিয়েছিলাম, তখন টাকাগুলো টেবিলের ওপরেই ছিল। ভাবলাম নীলার হয়তো মনে নেই, তাই আমি টাকাগুলো আলমারিতে রেখে দিই। যাওয়ার সময় মনে ছিল না তোমাদেরকে বলবো।
তোমরা এগুলো ভিতরে নিয়ে যাও, আমি থানায় যাচ্ছি। দাঁড়াও, আমিও তোমার সাথে যাব না। বাবা আমিও তোমাদের সাথে যাব। তারপর স্যার, ম্যাডাম ও নীলা ম্যাম সাহেব গাড়িতে উঠল থানায় আসার উদ্দেশ্যে। একসময় পুলিশ এসে আমাদেরকে জানায় বাদীপক্ষ কেস তুলে নিয়েছে, আমরা এখন থেকে মুক্ত। তাই আমাদেরকে বাইরে নিয়ে আসা হলো। বাইরে এসে দেখলাম স্যার, নীলা ম্যাম সাহেব ও ম্যাডাম দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এতদিন ভালোই ছিলাম, বাসায় এসে যা দেখলাম তাতে কি করে ভালো থাকি বলো? আমার ভুলের কারণে তোমরা অনেক বড় শাস্তি পেয়েছো, তোমরা আমাকে ক্ষমা করে দিও। কেন স্যার, আপনি ক্ষমা চাচ্ছেন কেন? আমার কথার সাথে সাথে দারোয়ানও বলে উঠল, হ্যাঁ স্যার, আসিফ ঠিক কথাই বলেছে। আপনি কেন আমাদের কাছে ক্ষমা চাইছেন? কি অপরাধ করছেন আপনি? আসলে ওই 5 লক্ষ টাকা আমি আলমারিতে রেখে গিয়েছিলাম, আর নীলাকে বলতে ভুলে গিয়েছিলাম। স্যারের কথা শেষ হওয়ার সাথে সাথেই নীলা ম্যাম সাহেব আর ম্যাডাম বলল, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি না জেনে শুনে তোমাদেরকে অনেক খারাপ কথা বলেছি, আর কোনোদিনও এমন হবে না, প্লিজ আমাকে মাফ করে দিও। ভালো করে না জেনে না শুনে তোমাদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেওয়াটা আমাদের সত্যি ভুল হয়েছে। আমাদেরকে ক্ষমা করে দিও। আর আজকের পর থেকে তোমরা আমাকে ম্যাডাম বলবে না, আমাকে আন্টি বলে ডাকবে। হ্যাঁ আসিফ, আজ থেকে তুমি আমার নাম ধরে ডাকবে। এবার আমি যেটা বলবো সেটা শুনেই নিশ্চয়ই কারো কোনো আপত্তি থাকবে না। সিকিউরিটি গার্ড, আজ থেকে তুমি আমার বাগান দেখাশোনা করবে আর বাজার করবে। তোমার বেতন হবে 25,000 টাকা। 25,000 টাকা বেতনের কথা শুনে সিকিউরিটি গার্ড মানে দারোয়ানের অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে গেল। স্যার, আপনি কি বলছেন? 10,000 টাকা বেতন থেকে 25,000 টাকা? আমি আপনাকে কি বলবো? কিছু বলার ভাষাই তো নেই। আসিফ, তোমার চাকরিটা আর নেই। আমার চাকরিটা নেই মানে? স্যারের কথা শুনে আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলাম। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, তুমি আমাকে দয়া করে আমার এই চাকরিটা ফিরিয়ে দাও। চাকরিটা না থাকলে তো। এমন সময় স্যার পাশে এসে আমার কাঁধে হাত রেখে বলল, আরে বোকা, এতদিন যে চাকরি করছিলে সেই চাকরি নেই। আজ থেকে তুমি আমার সাথে আমার ফ্যাক্টরি দেখাশোনা করবে। তোমার মতো এমন সৎ চরিত্রবান ছেলে আমার পাশে থাকলে আমার ফ্যাক্টরির আরো উন্নতি হবে। আর তোমার বেতন হবে না, থাক, আজ বলবো না। স্যারের এমন কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। স্যার, আপনি কি বলছেন? আমি আপনার ফ্যাক্টরি দেখাশোনা করব? স্যার, আপনি একজন মহান মানুষ, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। এখন তাড়াতাড়ি বাসায় চলো সবাই। এই কয়দিনে ওরা দুজন জেলখানায় ঠিকমতো খাওয়া দাওয়া করেনি, ঘুমায়নি। ওদের প্রচুর বিশ্রামের প্রয়োজন। বাসায় রান্না করলে অনেক দেরি হয়ে যাবে। আমি বাইরের খাবারের অর্ডার দিচ্ছি। তারপর আমরা সবাই বাসায় চলে গেলাম। বাসায় এসে আগে মাকে ফোন দিলাম। মা আমার কণ্ঠ শুনে হাওমাও করে কান্না করতে লাগলো। আমি মায়ের কান্না থামিয়ে বলেছিলাম, আমার ফোনটা একটু সমস্যা ছিল, তাই কয়দিন তোমাকে কল করতে পারিনি। সত্য কথা বললে মা খুব কষ্ট পেত, তাই সামান্য একটু মিথ্যার আশ্রয় নিলাম। তবে সময় বুঝে যে কোনো একদিন সত্য কথা মাকে বলবো। মায়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর রিক্সাওয়ালা আঙ্কেলের কাছে ফোন করলাম। তার কাছে আমার সাথে এই কদিনে ঘটে যাওয়া ঘটনা সব বললাম। তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। অনেকদিন পর নিশ্চিন্তে ঘুমাতে পারলাম। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে রেডি হলাম স্যারের সাথে দেখা করার জন্য। কিন্তু তার আগে নীলা ম্যাম সাহেব এসে হাজির। আসিফ, বাবা তোমাকে ডাকছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। হ্যাঁ ম্যাম সাহেব, আমি রেডি হয়েছি, চলেন। দাঁড়াও, গতকাল আমি তোমাকে কি বলেছিলাম তোর মনে নেই? কি বলেছিলেন ম্যাম সাহেব? সত্যি আমার মনে নেই। বলেছিলাম আজ থেকে তুমি আমাকে ম্যাম সাহেব বলবে না, আমার নাম ধরে ডাকবে আর তুমি করে বলবে। সরি ম্যাম সাহেব, আমার ভুল হয়ে গেছে। আবার? সরি নীলা, এবার তাহলে চলো। চলো। স্যারের সাথে গাড়িতে উঠলাম। গতকাল থানা থেকে আসার সময় এই গাড়িতে এসেছি, কিন্তু তখন বুঝতে পারিনি আমি এত দামি একটা গাড়িতে উঠেছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি আল্লাহ আমাকে এমন দামি একটা গাড়িতে ওঠার সৌভাগ্য দিয়েছেন। এটা ভাবতে আমার গা শিউরে উঠছে। কি ব্যাপার আসিফ, দাঁড়িয়ে পড়লে কেন? গাড়িতে উঠে বসো। হ্যাঁ স্যার, বসছি।
শোনো আসিফ, এখন থেকে তুমি আমাকে আঙ্কেল বলে রাখবে, কখনো স্যার বলবে না, ঠিক আছে? আমি মাথা নেড়ে সায় দিলাম। প্রথমে আঙ্কেল আমাকে একটা শপিং মলের সামনে নিয়ে এলো। তারপরে একটা দোকানে ঢুকে আমার জন্য শার্ট, প্যান্ট, কোট, জুতা, প্রয়োজনে যা কিছু দরকার সব কিছু কিনে দিলেন। তারপর বললেন, তোমার জন্য একটা নতুন ফ্ল্যাট নেওয়া হয়েছে, আগামী মাসে তোমার মাকে নিয়ে আসবে, তারপর তোমার মাকে নিয়ে ওখানেই থাকবে। আমি স্যারের কথা শুনে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। আমার দিকে তাকিয়ে কি ভাবছো? আঙ্কেল, ভাবছি আপনি আমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, আমি কি এই দায়িত্বটা পালন করতে পারবো? নিশ্চয়ই পারবে, আল্লাহর ওপর ভরসা রেখো, নিষ্ঠার সাথে কাজ করলে অবশ্যই একদিন সফল কাম হবে। আপনি আমাকে দোয়া করবেন আঙ্কেল। আঙ্কেল আমাকে অফিসের সব কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন, আমি নাকি তার ভাইয়ের ছেলে, আজ থেকে ফ্যাক্টরির সমস্ত দায়িত্ব আমার উপর। তার কথা শুনে আনন্দে আমার চোখ দিয়ে পানি এসে গেল। আমি সবার অজান্তেই চোখ মুছে নিলাম। বিকেলবেলা বাসায় ফিরে এলাম। পরের দিন থেকে আমার নতুন জীবন শুরু হলো। দুঃখের পর সুখ নেমে এলো। 1 মাস পর মাকে আমার কাছে নিয়ে এলাম। মাকে কাছে পেয়ে আমি আরও সুখী, কারণ আমার বেহেস্ত আমার কাছে আছে। আমার আর কোনো দুঃখ নেই। দুঃখ শুধু একটাই, আজ বাবা বেঁচে নেই। যদি বাবা বেঁচে থাকতো তাহলে আমার যে মনে হয় বাবাই বেশি খুশি হতো। আসিফ, একা বসে বসে কি ভাবছিস? না মা, কিছু না। আজ অফিসে যাবি না? এই তো বের হচ্ছি। ও হ্যাঁ, গতকাল লীলা এসেছিল, তোকে আজ ওর সাথে দেখা করতে বলেছে। ঠিক আছে মা। অফিসে যাওয়ার পর আমি নীলাদের বাসায় গেলাম। নীলা আমাকে দেখে ওদের বাগান বাড়িতে নিয়ে গেল। কি ব্যাপার নীলা, আমাকে এখানে নিয়ে এলে যে? আসিফ, আমার মনে হয় সেদিনের ব্যবহারে তুমি আমাকে পুরোপুরি ক্ষমা করতে পারোনি। তুমি যেদিন আমার কাছে ক্ষমা চেয়েছো সেদিন আমি আমার মন থেকে তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ ক্ষমা একটা মহৎ কাজ। আমার কথা শেষ হতেই নীলা আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে আমাকে জড়িয়ে ধরে বলল, এই কয়দিনে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে তোমার জীবন সাথী করে নাও। জীবনে এই প্রথম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। কিছুক্ষণের জন্য আমার কাছে মনে হলো ফারিয়া আমাকে জড়িয়ে ধরেছে, কিন্তু পরক্ষণে মনে হলো এটা ফারিয়া না, এটা নীলা। নীলা আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আমি তাড়াতাড়ি নীলাকে আমার কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু নীলা আমাকে কোনোভাবেই ছাড়ছিল না। নীলা, ছাড়ো, আমাকে ছাড়ো বলছি। না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আগে বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। না নীলা, আমি তোমাকে ভালোবাসি না। আমার মুখে এমন কথা শুনে নীলা আমাকে ছেড়ে দিয়ে বলল, কিন্তু কেন? আমি কি দেখতে সুন্দর না? আমার ব্যবহার কি তুমি অসন্তুষ্ট? না নীলা, তুমি যেটা ভাবছো আসলে তা ঠিক নয়। তুমি যথেষ্ট সুন্দরী, যে কেউ তোমার রূপে পাগল হবে, কিন্তু আমি নিরুপায়, কারণ আমি একটা মেয়েকে ছোটবেলা থেকে ভালোবাসি। ওর সাথে আমার বিয়েও ঠিক হয়ে আছে। মানে? তাহলে শোনো আমার কাহিনী। তারপর আমার আর ফারিয়ার সমস্ত ঘটনা নীলার কাছে বললাম। নীলা আমার কাহিনী শুনে দুঃখ প্রকাশ করে বলল, তোমার সব কথা শুনে বুঝতে পারলাম তোমার সাথে যা করা হয়েছে তা খুবই অন্যায় করা হয়েছে। যেদিন আমি জানতে পারবো ফারিয়া অন্য কাউকে বিয়ে করে সুখে আছে, সেদিন আমি বিয়ে করার সিদ্ধান্ত নেব, তার আগে নয়। তুমি একজন শিক্ষিতা মেয়ে, তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। এরপরেও তোমাকে বলবো, আমার অপেক্ষায় না থেকে তোমার মনের মতো একজন জীবনসঙ্গী খুঁজে নিও। তোমাকে আমার বোনের মতো জেনেছি, তুমি আমার কাছে আমার বোন হয়ে থাকবে। আসিফ ভাইয়া, আমি ভেবে দেখলাম তোমার কথায় যথেষ্ট যুক্তি আছে, আমি তোমার কথা মেনে নিলাম। হ্যাঁ, এবার লক্ষ্মী মেয়ের মতো বাসায় চলে যাও, আমি অফিসে যাচ্ছি, আবার দেখা হবে, বাই। নীলাদের বাসা থেকে সোজা অফিসে চলে গেলাম। 1 বছর পর আমি একদিন বারান্দায় বসে বসে ল্যাপটপে কাজ করছিলাম। তখন মা আমার পাশে এসে দাঁড়ালো। মা, কিছু বলবে? বাবা, এবার একটা বিয়ে করে নে। একা একা বাসায় আমার ভালো লাগে না, বৌমা থাকলে কথা বলার মানুষ তো হবে। মা, আমি তো তোমাকে অনেকবার বলেছি আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। কিন্তু ফারিয়ার জন্য তুই কতকাল অপেক্ষা করবি? যতদিন ওর সাথে দেখা না হচ্ছে ততদিন। তাহলে তুই আমাকে গ্রামের বাড়ি ঠিক করে দিয়াই, আমি গ্রামে থাকবো। শহরের পরিবেশে আমার দম বন্ধ হয়ে আসে, আমি মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। সত্যি একা বাসায় মায়ের খুব কষ্ট হচ্ছে, তার কারণ ছোটবেলা থেকে মায়ের জীবনটা কেটেছে গ্রামে। হঠাৎ করে শহরে তার জীবন
ভালো না লাগারই কথা। তাই মায়ের কথা মতো গ্রামে পাকা বাড়ি করে দিলাম। এছাড়া আমার কোনো উপায় ছিল না। মা কিছুদিন গ্রামের বাড়িতে থাকে, কিছুদিন আমার কাছে শহরের বাড়িতে এসে থাকে। এমনি করে কেটে যায় প্রায় 10টি বছর। আজ আমার নিজেরই 2টা ফ্যাক্টরি হয়েছে, শহরে একটা বিশাল বাড়ি করেছি, দামি গাড়ি করেছি, অনেক টাকার মালিক হয়েছি, শহরের একজন নামি দামি লোক হিসেবে পরিচিত হয়েছি। যার স্বপ্ন পূরণের জন্য এত কিছু করলাম, সেই বাবা নামক লোকটাকেই ছোটবেলায় হারিয়ে ফেললাম। আর মা থেকেও না থাকার মতো, এই আছে এই নেই। এরপর রইল জীবনসঙ্গী, তাকেও হারিয়ে ফেললাম অভাব অনটনের কারণে। এত কিছু থাকার পরেও মনে সুখ নেই। টাকা পয়সা ধন সম্পদ থাকলেই সুখী হওয়া যায় না। পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে খেয়ে না খেয়ে একসাথে থাকাতেই সুখ। চাঁদের আলো ছাদে একা বসে বসে এত কিছু ভাবছি। এমন সময় ফোনে একটা কল আসলো। সুমন কল করেছে। আমি রিসিভ করলাম। হ্যালো দোস্ত, কি খবর, কেমন আছিস? মা কেমন আছে রে? আন্টি ভালো আছে, আমি বেশি ভালো নেই। কেন, কি হয়েছে তোর? আমার পরিবারের অবস্থা তেমন একটা ভালো না, একটা চাকরির বিশেষ দরকার। তুই আমাকে একটা চাকরি নিয়ে দিতে পারবি দোস্ত? এই আহম্মক, তুই আমাকে চাকরি নিয়ে দিতে পারবি এ কথা বলছিস কেন? বল যে আমাকে একটা চাকরি নিয়ে দে। আরে দোস্ত, আজ আমার এই পর্যন্ত আসার পেছনে তোর অবদানও কম নয়। তুই যদি আমার লেখাপড়ার খরচ না চালাতি, তাহলে হয়তো আমি এসএসসি পাসই করতে পারতাম না। এই 10 বছরে এখন পর্যন্ত আমি আমার নিজের গ্রামে যাইনি। মাকে ঢাকায় নিয়ে আসা, ঢাকা থেকে বাড়িতে নিয়ে যাওয়া, গ্রামে নতুন বাড়ি করা পর্যন্ত সমস্ত দায়িত্ব তুই পালন করেছিস। যে অনেক সময় কোনো রক্তের সম্পর্কের কেউ আমার দায়িত্ব নিতে চায় না। তোর মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তোর মতো সত্যিকারের বন্ধুর জন্য জীবন দেয়া যায়। তোর মতো বন্ধুকে সামান্য একটা চাকরি তাই দিতে পারবো না? তুই আগামীকালই চলে আয়। আমার আরেকটা অফিসে একজন ম্যানেজারের পোস্ট খালি আছে, একজন ম্যানেজার দরকার। তুই যদি আসিস তাহলে তো হয়ে গেল। ঠিক আছে, আমি কালই আসছি। মা যদি আসতে চায় তাহলে তোর সাথে নিয়ে আসিস। পরদিন সকালবেলা আমি স্টেশন থেকে সুমন আর মাকে নিয়ে আসলাম। এমন সময় চোখে পড়ল রিক্সাওয়ালা আঙ্কেলকে। আমি তাড়াতাড়ি গাড়ি সাইড করে আঙ্কেলকে ডাক দিলাম। আমার ডাক শুনে আঙ্কেল দাঁড়িয়ে পড়ল। আমি গাড়ি থেকে নেমে আঙ্কেলকে জড়িয়ে ধরলাম। আঙ্কেল, এতদিন কোথায় ছিলেন? আপনাকে আমি 10 বছর অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও পাইনি। পরে ভাবলাম আপনার দেশের বাড়িতে যাব, কিন্তু পুরোপুরি ঠিকানা না থাকে যেতেও পারিনি। আমার এমন কাণ্ড দেখে আশেপাশে অনেক মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে। অনেকে মনে মনে ভাবছে এমন একজন বিশিষ্ট শিল্পপতি সেখানে একজন রিক্সাওয়ালার সাথে কোলাকুলি করছে। তোমার সাথে দেখা করে যাওয়ার পর জানতে পারলাম তোমার আন্টি খুব অসুস্থ, তাই তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। যাওয়ার সময় রাস্তায় ফোনটা হারিয়ে ফেলেছি, তাই তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই। 3 বছর পর ঢাকায় এসে যখন জানতে পারলাম তুমি বড়লোক হয়ে গেছো, তাই তোমার সাথে দেখা করার সাহসই হয়নি। ছি আঙ্কেল, ছি, আপনি আমাকে এতটুকু চিনেছেন। এখন তাড়াতাড়ি রিক্সাটা গ্যারেজে জমা দিয়ে আমার সাথে চলুন। কেন বাবা? দরকার আছে। তারপর রিক্সাওয়ালা আঙ্কেলকে বাসায় নিয়ে খাওয়া দাওয়া করিয়ে কিছু টাকা হাতে দিয়ে বললাম, আঙ্কেল, আপনি একটা কথা বলবেন না। আমি যা বলছি তা মন দিয়ে শোনেন। এই টাকাগুলো নিয়ে বাড়িতে গিয়ে একটা ব্যবসা করবেন, আর কখনো রিক্সা চালাবেন না। ইনশাল্লাহ আশা করি এতে আপনার সংসার চলে যাবে। এরপরও যদি প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন। এই কার্ডটা রাখুন, এখানে আমার মোবাইল নম্বর দেয়া আছে। রিক্সাওয়ালা আঙ্কেলকে বিদায় দিয়ে আমি আর সুমন বারান্দায় গিয়ে বসলাম। এমন সময় মা এসে পাশে বসলো। আসিফ, তোকে একটা কথা বলার ছিল। কয়েক বছর আগে কথাটা বলতে চেয়েও বলা হয়নি। অবশ্য তুই না করেছিলি তাই তোকে বলিনি। আজ কেন জানি মনে হচ্ছে কথাটা তোকে বলা দরকার। কি এমন কথা মা, যেটা আমি বলতে বারণ করেছিলাম? ফারিয়ার বাবা মা ওরা কয়েক বছর আগে ঢাকায় এসেছে। ফারিয়ারা ঢাকায় এসেছে? এই বিষয়ে তো সুমন আমাকে কিছু বলেনি। দোস্ত, তুই কিন্তু আমাকেও বলেছিলি ফারিয়াদের সম্পর্কে কোনো কথা যেন তোকে না জানায়, তাই আমি তোকে ওদের সম্পর্কে কিছু বলিনি। কিন্তু মা, ওরা ঢাকায় কেন এসেছে? ঢাকায় কেন এসেছে জানতে চাস? তাহলে শোন। তারপর মা পুরো ঘটনা আমাকে বলতে লাগলো। ফারিয়ার বাবা সহ কয়েকজন মেম্বার ও চেয়ারম্যানের নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগে মামলা হয়েছিল। মামলার রায়ে জেল জরিমানাও করা হয়েছিল। জরিমানার টাকা দিতে গিয়ে তার সমস্ত সম্পত্তি এমনকি বাড়ি ভিটা পর্যন্ত বিক্রি করতে হয়। থাকার জায়গা ছিল না বলে ঢাকা এসে সিদ্ধান্ত নেয়। ঢাকায় আসার আগে ফারিয়া আর তার বাবা আমাদের বাড়িতে গিয়ে মায়ের সাথে দেখাও করে।
কি ব্যাপার মেম্বার, এতদিন পর আপনি আমাদের বাড়িতে, গরিবের বাড়িতে হাতির পা? ভাবি, ও কথা বলে আমাকে আর লজ্জা দেবেন না। আমি আর বড়লোক নই, আমি আজ গরিব অসহায় হয়ে গিয়েছি। কেন এত তাড়াতাড়ি টাকার গরম শেষ হয়ে গেল? আসলে টাকার অহংকারে আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ মানুষ মনে করতাম না। ভুলে গিয়েছিলাম যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আন্টি, বাবা তার ভুল বুঝতে পেরেছে, আপনারা বাবাকে ক্ষমা করে দিবেন। যাবার সময় আসিফের সাথে দেখা হলো না, জানি না কোনো দিন দেখা হবে কিনা, তাই আপনাকেই বললাম আসিফকে বলবেন আমাদের সবাইকে ক্ষমা করে দিতে। সত্যি ফারিয়ার বাবার কথা শুনে খুবই দুঃখ লাগলো। এরপরে মানুষ কেন বোঝে না, আল্লাহ চাইলে মুহূর্তেই ফকিরকে বাচ্চাকে ফকির করতে পারেন। সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। সুমন, ফারিয়ারা ঢাকা কোন জায়গায় আছে তুই কি কিছু জানিস? না, আমাদেরকে কিছু বলে আসেনি। ঠিক আছে চল, আমাদের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে সুমনকে নিয়ে অফিসে চলে গেলাম। নতুন ম্যানেজার হিসেবে সবাইকে পরিচয় করিয়ে দিলাম। তার কয়েকদিন পর আমি আরেকটা ফ্যাক্টরিতে যাচ্ছি ওখানকার পরিস্থিতি জানতে। কিন্তু যখনই ভেতরে প্রবেশ করব তখনই সামনে তাকিয়ে দেখলাম একটা সুন্দরী মেয়ে কান্না করতে করতে ফ্যাক্টরি থেকে বাইরে আসছে। আমি তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি থামিয়ে মেয়েটিকে ডাক দিতে বললাম। ম্যাডাম প্লিজ, ম্যাডাম একটু দাঁড়ান। মেয়েটি ড্রাইভারের দিকে তাকিয়ে কান্না সুরে বলল, জি, আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি স্যার, আপনাকে ডাকছি। ড্রাইভার আমার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেই বলল। মেয়েটি আমার সামনে এসে দাঁড়ালো। আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আপনি কান্না করতে করতে বেরিয়ে যাচ্ছেন কেন? মেয়েটি চুপ করে দাঁড়িয়ে রইল, আমার প্রশ্নের কোনো উত্তর দিচ্ছে না। দেখুন ম্যাডাম, উনি হচ্ছেন এই ফ্যাক্টরির মালিক, আপনার কোনো সমস্যা থাকলে বলতে পারে। মেয়েটা আমার দিকে তাকিয়ে মনে মনে কি যেন ভাবছে। স্যারকে দেখে আমার এমন লাগছে কেন? বুকের ভেতরটা কেমন যেন অজানা এক অনুভূতির নাড়া দিয়ে যাচ্ছে। তাহলে কি এই আমার ভালোবাসার আসিফ? সেই ছোটবেলায় তার চোখের মতো চোখ, কথা বলার ধরন, চেহারার কিছুটা মিল। আমি কি একবার ওনাকে জিজ্ঞেস করব? না না, আমি এসব কি ভাবছি? আসিফ তো গরিব আর ইনি হচ্ছেন বিরাট বড়লোক, দুইটা ফ্যাক্টরির মালিক। উনি কিছুতেই আসিফ হতে পারে না। কি ব্যাপার, এত কি ভাবছেন? আমার প্রশ্নের জবাব দিচ্ছেন না যে? আমার চাকরি তো চলেই গেছে, কিন্তু ভবিষ্যতে আমার মতো পরিস্থিতি যেন আর কারো না হয়, সেজন্য স্যারের কাছে সত্যি কথা বলতেই হবে। কি হলো, কি এত ভাবছেন বলেন? কেন আপনি কান্না করতে করতে ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন? স্যার, আমি আপনার ফ্যাক্টরিতে প্রায় 2 বছর থেকে কোয়ালিটিতে চাকরি করছি। আমার বস আমাকে বহুবার কুপ্রস্তাব দেয়, কিন্তু আমি প্রত্যাখ্যান করি। তার জন্য আমাকে অনেক অনেক কাজের চাপ দেয়, খারাপ ভাষায় বকাবকি করে, নানা রকম নির্যাতন করে, আমাকে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। আর যারা তার কথা মতো চলে তাদেরকে কোনো রকম কাজের চাপ দেয় না। অফিসে এদিক ওইদিক ঘুরে বেড়ায়, মাঝে মাঝে তারা ছুটিও পায়। অফিসে আসতে 1 ঘন্টা লেট হলেও তাদেরকে কিচ্ছু বলা হয় না। আজ আমার আসতে 2 মিনিট লেট হয়, এই সুযোগটা কাজে লাগিয়ে আমাকে ফ্যাক্টরি থেকে বের করে দেয়। এই বিষয়ে আপনি কমপ্লেন করেছিলেন? স্যার, ভয়ে কমপ্লেন করি নাই, পরে যদি আমার চাকরিটা চলে যায় তাই। সাহস করে এই কথাগুলো বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার বাসায় কে কে আছে? আমি আর আমার বাবা মা। বাবা তেমন পরিশ্রম করতে পারে না, ছোট্ট একটা গ্যারেজ দেখাশোনা করে, মাস শেষে অল্প কিছু টাকা পায়, তা দিয়ে আমাদের সংসার চলে না, তাই আমাকে চাকরি করতে হয়। কিন্তু সেই চাকরিটাও আজ চলে গেল। এত সুন্দরী একটা মেয়ে অনেক বছর পর আমার চোখে পড়ল। যেমন তার রূপ, তেমন তার কণ্ঠস্বর, কথা বলার স্টাইল, মায়াবী চাহনি আমাকে মুগ্ধ করে দিয়েছে। ঠিক যেন আমার ফারিয়া, ওকে বুকে জড়িয়ে ধরতে বলতে ইচ্ছে করছে, এতটা বছর তুমি আমাকে ছেড়ে কি করে থাকতে পারলে? স্যার, আমি তাহলে আসি। মেয়েটির কথা আমি কল্পনা জগৎ থেকে বেরিয়ে এলাম। ঠিক আছে, আপনি চাকরি ছেড়ে চলে যাবেন না, আমার সাথে ভেতরে আসেন। না স্যার, আমি ভেতরে যাব না। আমি আর এই চাকরি করতে চাই না, আমাকে ক্ষমা করে দিবেন। কথাটা বলে মেয়েটি চলে যেতে লাগলো। আমি বারবার পিছন থেকে ডাকলাম, কিন্তু মেয়েটি আর পিছন দিকে ফিরে তাকিয়েও দেখলো না। আমি সোজা অফিসে চলে গেলাম। মেয়েটি যে ফ্লোরে কাজ করতো সেখানে গেলাম। গোপনে কিছু তথ্য সংগ্রহ করলাম, তাতে বুঝতে পারলাম মেয়েটি যা বলেছে তা সবই সত্যি। আমি অফিসে বসে কোয়ালিটি ইনচার্জকে ডেকে জিজ্ঞাসা করলাম,
কিছুক্ষণ আগে আপনি নাকি একটা মেয়েকে অফিস থেকে বের করে দিয়েছেন। জি স্যার। কেন বের করে দিয়েছেন? স্যার মেয়েটি খুব খারাপ ছিল। কিরকম খারাপ ছিল? স্যার মেয়েটি প্রতিদিনই লেট করে অফিসে আসতো, ঠিক মতো কাজ করতো না, কাজে খুব ফাঁকি দিত। সব চাইতে বড় কথা হলো মেয়েটির চরিত্র ভালো ছিল না, ও একজন দুশ্চরিত্রা মেয়ে। থামুন, আপনার লজ্জা করে না? নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একজন নিরপরাধ নির্দোষ মেয়েকে দোষী সাব্যস্ত করা? আমি খোঁজখবর নিয়ে জেনেছি মেয়েটির কোনো দোষ ছিল না। আপনাদের মতো কিছু বদমাশ লোকদের জন্য ডিপার্টমেন্টের বদনাম হয়। মানুষ মনে করে সব অফিসাররাই খারাপ। স্যার আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম হবে না, আমাকে ক্ষমা করে দিবে। ঠিক আছে, আপনাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিলাম। এরপর যদি আপনার নামে কোনো কমপ্লেন আসে তাহলে সেদিনই ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেব, কথাটা মনে থাকে যেন। আর হ্যাঁ, এই মেয়েটিকে আমি আবার এই অফিসে দেখতে চাই। কেমন করে কিভাবে আনবেন সেটা আপনার ব্যাপার। ঠিক আছে স্যার। যান, এখন কাজে যান। এদিকে মেয়েটির বাবা অসময়ে তার মেয়েকে আসা দেখে বলল, কিরে মা, আজ এত তাড়াতাড়ি অফিস থেকে এলি? মেয়েটি তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবা, আমার চাকরিটা আর নেই, আমাকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে। কেন রে, তুই কি করেছিস? মা, তোমাকে অনেকবার বলেছিলাম আমার বস আমাকে খুব বিরক্ত করতো। আজ 2 মিনিট লেট করেছে বলে সে বসই আমাকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে। বাবার এই অবস্থা, আমার চাকরিটাও চলে গেল। এখন আমি কিভাবে সংসারটা চালাবো মা? আমি কিচ্ছু ভাবতে পারছি না। ফারিয়ার মা, এইসব আমার পাপের ফল, আমার পাপের শাস্তি আমার মেয়ে পাচ্ছে। হে আল্লাহ, আমার শাস্তি তুমি আমাকে দিও, আমার মেয়েকে দিও না। আমার মেয়েকে তুমি সুখে রেখো আল্লাহ। এ কথা বলছো কেন? শান্ত হও বাবা, এত ভেঙে পড়ো না। ফারিয়ার বাবা মনে মনে ভাবছে, মেয়েটার মুখের দিকে তাকালে খুব দুঃখ লাগে। ওর তো একটা ভবিষ্যৎ আছে, সারা জীবন ঘরে রাখা তো সম্ভব না। একদিন ওকে তো বিয়ে দিতে হবে, এর জন্য তো টাকা পয়সার দরকার আছে। যে কোনো কাজ করে আমাকে টাকা জোগাড় করতেই হবে। এদিকে অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং চলছে। এমন সময় নীলা এসে হাজির। নীলা, তুমি এখন এখানে এই সময়? তোমাকে দেখতে এলাম। সকালবেলা তো তোমার সাথে দেখা করে আসলাম। ভাইয়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল। এখন তো মিটিং চলছে, মিটিংটা শেষ হোক তারপর শুনি। মিটিং পরে, আগে আমার কথা শুনতে হবে। নীলার বাবার জন্য আজ আমি এই অবস্থায় এসেছি, তাই নীলার কোনো কথা আমি ফেলতে পারি না, শুধু একটা কথা ছাড়া। সেটা অবশ্য আপনারা সবাই জানেন। সিট থেকে উঠে একটু দূরে এসে নীলাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ বলো, কি বলতে চেয়েছিলে? ভাইয়া, তোমার অফিসে একজন নতুন ম্যানেজার দেখছিলাম, তুমি বলেছিলে ও নাকি তোমার বন্ধু। হ্যাঁ, ও তো আমার বন্ধু, ওর নাম সুমন। তো কি হয়েছে? তোমার বন্ধু কি বিয়ে করেছে? না, কিন্তু কেন, কি হয়েছে? ভাইয়া, আমার না হনিকে খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? তুমি ঠিক কি বলতে চাও? নীলা কোনো রকম ভূমিকা না করে সরাসরি বলে ফেললো, আমি ওনাকে বিয়ে করতে চাই, এর জন্য যা কিছু দরকার তুমি করবে। সুমনকে আমি যা বলবো তাই শুনবে, ও আমার কথা ফেলতে পারবে না। কিন্তু মালিকের মেয়ে হয়ে তুমি একজন কর্মচারীকে বিয়ে করবে? আঙ্কেল যদি মেনে না নেয়? আমি জানি বাবাও তোমার কোনো কথা ফেলতে পারি না, তুমি বুঝে বললে অবশ্যই বাবা মেনে নেবে। ঠিক আছে, তুমি বাসায় চলে যাও, আমি মিটিং শেষ করে আঙ্কেলের সাথে দেখা করব। মিটিং শেষ করে বিকেলবেলা সুমনের সাথে কথা বললাম। প্রথমে সুমন রাজি ছিল না, আমি অনেক বোঝানোর পর রাজি হয়েছে। সুমনকে রাজি করি আমি আঙ্কেলের সাথে দেখা করলাম। আসিফ, তুমি যেন কি বলতে চেয়েছিলে? জি আঙ্কেল, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে। আমার সাথে কথা বলতে ভয় কেন? নির্ভয়ে বলতে পারো। আমার অফিসের নতুন ম্যানেজার আমার বন্ধু, ওর নাম সুমন। নীলা ওকে পছন্দ করে। ওকে ওকে, আর বলতে হবে না, তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি জানি কোনো বিষয়ে পুরোপুরি না জেনে তুমি কোনো কাজ করো না। তারপর নীলা সুমনের ব্যাপারে আলোচনা করলাম। সুমন আমার বন্ধু জেনে আঙ্কেল খুব সহজে ওদের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। রাতে বাসায় সেই সোফায় বসেই নীলার বাবার কথা ভাবছিলাম। একজন বিশিষ্ট শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক হয়েও কত সহজে একজন কর্মচারীর সাথে তার মেয়ের বিয়ে দিতে রাজি হয়ে গেল। নীলা সুমনের মাঝে আকাশ পাতাল তফাৎ, তারপরে তাদের দুজনের সাথে কত সহজেই সুসম্পর্ক হয়ে যাবে।
আমার আর ফারিয়ার মাঝে খুব একটা তফাৎ ছিল না, তবুও আমাদের সম্পর্কটা টিকলো না। কদিন পরে ওদের বিয়ে হবে, একটা সংসার হবে, চিরদিনের সঙ্গী হবে, আর আমি আগের মতোই রয়ে যাব। এত বিশাল বাড়ি আমার, অথচ সেই বাড়িতে আমি ছাড়া কেউ নেই। আমাকে নিঃসঙ্গ জীবনযাপন করতে হচ্ছে। মা 6 মাস পর পর একবার এসে 8-10 দিনের বেশি থাকেই না। শহরের 4 দেয়ালের বন্দি জীবন তার কাছে নাকি ভালো লাগে না। গ্রামের চেনা জানা মানুষগুলোর সাথে কথাবার্তা বলে দিন চলে যায় তার। অবশ্য মা আমাকে বারবার বিয়ে করতে বলেছে, বিয়ে করলে নাকি সে এখানেই থেকে যাবে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠেনি। কারণ বিয়ের কথা ভাবলেই আমার মনের মধ্যে ফারিয়ার স্মৃতিগুলো বেশি ওঠে। ওকে কিছুতেই বলতে পারছিলাম না। ফারিয়ার কথা মনে হতেই মনে পড়ে গেল অফিসের সেই কোয়ালিটি। ফারিয়ার কথা মনে হতেই মনে পড়ে গেল অফিসের সেই কোয়ালিটি অসহায় মেয়েটির কথা। কোয়ালিটি ইনচার্জকে বলেছিলাম মেয়েটিকে খুঁজে আনতে। আজ অনেক দিন হয়ে গেল, মেয়েটির একটা খোঁজ নেওয়ার দরকার ছিল। সত্যি বলতে ওর কথা আমার মনেই ছিল না, তাই ভাবলাম আগামীকাল সকালে অফিসে গিয়ে মেয়েটির খোঁজ নিতে হবে। সকালে অফিসে গিয়ে ইনচার্জকে ডাকলাম। স্যার, আপনি আমাকে ডেকেছেন? সেদিনেরও মেয়েটিকে অফিসে এসেছে? আমি ওর বাসায় গিয়েছিলাম, ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম চাকরিতে জয়েন করার জন্য, কিন্তু কিছুতেই রাজি হয়নি। শেষে যাও রাজি হয়েছিল, কিন্তু ওর বাবার কথায় আর আসলো না। ওর বাবা বলেছিল এই অফিসে আর কোনোদিন ওকে চাকরি করতে দিবে না। ঠিক আছে, আপনি আমার সাথে চলুন, আমরা ওদের বাসায় যাব। ওকে স্যার। আমি ইনচার্জকে নিয়ে চলে গেলাম মেয়েটির বাসায়। বাসায় বসে দেখলাম বারান্দায় 2 জন লোক বসে আছে। আমি তাদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে বাবা? লোকটি সালামের জবাব দিয়ে আমার দিকে তাকালো। লোকটিকে দেখে তো আমি অবাক হয়ে গেলাম। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেললাম। লোকটি আর কেউ না, ফারিয়ার বাবা। আঙ্কেল, উনি হচ্ছেন আমাদের ফ্যাক্টরির মালিক, আর স্যার ইনারা হচ্ছে ফারিয়ার বাবা মা। ফারিয়া মা, তো স্যার এসেছেন, এদিকে আয়। আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আসিফ। আপনি? মানে তুমি ফয়সাল আহমেদের ছেলে আসিফ? হ্যাঁ আঙ্কেল, আমি আসিফ। আমার পরিচয় শুনে আঙ্কেল তাড়াতাড়ি উঠে আমার হাত ধরে বলল, আসিফ বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের সাথে খুব বড় অন্যায় করেছি, আমি পাপ করেছি। তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি তোমাকে অনেক খোঁজাখুঁজি করছি। না আঙ্কেল, এভাবে বলবেন না। আমি আপনাদেরকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি। ফারিয়া কোথায়? ওকে দেখছি না যে। এতক্ষণ ফারিয়া দরজার ওখানে দাঁড়িয়েছিল, তোমার পরিচয় জেনেও ভেতরে চলে গেছে। ফারিয়াকে কোথায় বিয়ে দিয়েছেন আন্টি? ফারিয়ার তো বিয়ে হয়নি, অনেক চেষ্টা করেছিলাম বিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওর এক কথা, একজন মানুষকে কয়বার বিয়ে হয়। আমার তো বিয়ে হয়ে গেছে, এই কথা বলেই এতটা বছর পার করে দিল। আমরাও আর জোর করিনি, শেষে যদি কিছু করে ফেলে সেই ভয়ে। যাও বাবা, ভেতরে যাও, ফারিয়া ভেতরেই আছে। আমি আস্তে আস্তে রুমের ভেতর চলে গেলাম। ফারিয়া অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ফারিয়া, আমি জানি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমাদের সব কথাই শুনেছ। এরপরও কি অভিমান করে অন্যদিকে তাকিয়ে থাকবে, নাকি তোমার এই মুখটা আমাকে একবার দেখাবে? প্লিজ আর অন্যদিকে মুখ করে দেখো না, আমার দিকে তাকিয়ে দেখো। তোমাকে দেখার জন্য আমার বুকের ভিতরটা কেমন হাহাকার করছে। ফারিয়া মনে মনে ভাবছে, মাত্র কয়েকটা বছর আমার জন্য অপেক্ষা করতে পারলো না, বিয়ের সাথে করে ঠিক সংসার করছে, আর এখন বলছে উনি আমার সুন্দর মুখ দেখবে। কিছুতেই আমি আমার মুখ দেখাবো না, কিছুতেই না। প্লিজ ফারিয়া, আমার দিকে তাকিয়ে দেখো, আমি আসিফ, তোমার আসিফ। স্যার, আপনি চলে যান, আমি আপনাকে কিছুতেই আমার মুখ দেখাতে পারবো না, কারণ আমি আপনার কেউ না। কি বলছো এইসব? ঠিকই বলছি, আমার প্রতি আপনার এই ভালোবাসা ছিল, যাকে নিয়ে এত গর্ব করেছিলাম, যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলাম, যার অপেক্ষায় এতটা বছর পথ চেয়ে বসে আছি, যার জন্য সবসময় বাবা মাকে বলতাম তোমরা দেখো আসিফ পৃথিবীর সব কিছু ভুলে গেলেও আমাকে কোনোদিন ভুলে যাবে না। আজ টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ির মালিক হয়ে স্বার্থপরের মতো আমাদের ভালোবাসা, আমাদের বিয়ে, আমাদের সব স্মৃতি মুছে ফেলেছে না। ফারিয়া, একবার আমার কথাটা তো শোনো। আমি আপনাকে বলেছিলাম তোমার সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে পৃথিবীর কারোর সাথে আমার বিয়ে হবে না। আমি আমার কথা রেখেছি,
কিন্তু আপনি কথা রাখতে পারেননি। আপনি একটা স্বার্থপর। আপনার মতো স্বার্থপরের সাথে আমার আর কোনো কথা বলার ইচ্ছে করছে না। আপনি চলে যান। না ফারিয়া, আমি এতটা স্বার্থপর নই। আমি তোমার কথা রেখেছি। তার মানে? তুমি কি করে ভাবলে আমি স্বার্থপর হয়ে যাব? জীবনে কখনো কোনোদিন অন্য কোনো মেয়েকে নিয়ে কল্পনা করিনি। এতটা বছর তোমার অপেক্ষায় ছিলাম, এখনও আছি। জন্মের পর থেকে তুমি এতটা বছর আমার মনেই ছিলে। মৃত্যু পর্যন্ত তুমি আমারই থাকবে। এতক্ষণে ফারিয়া আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার মানে তুমি এখনো বিয়ে করোনি? না ফারিয়া, আমি এতটা বছর তোমার অপেক্ষাতেই ছিলাম। এখনও ফারিয়ার চোখের পানি গাল দিয়ে পড়ছে। আমি দুহাত দিয়ে চোখের পানি মুছে দিলাম। ফারিয়া ঝড়ের বেগে আমাকে জড়িয়ে ধরল। আমি দুহাত বাড়িয়ে বুকের মাঝে জড়িয়ে নিলাম। এভাবে বেশ কিছুক্ষণ জড়িয়ে ধরে রাখার পর বললাম, আর কতক্ষণ জড়িয়ে ধরে রাখবে? চলো এবার বাবা মাকে বলে বিয়ের দিন তারিখটা ঠিক করি, তারপর গ্রাম থেকে মাকে নিয়ে আসবো। অনেক বছর হলো তোমাকে হারিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে এক মুহূর্তের জন্যও ভুলতে পারিনি। তুমি চলে আসার পর একটা রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি। তোমাকে ভাবতেই খুব কষ্ট হতো। মনে হতো জীবনের বাকি পথটুকু হয়তো তোমাকে ছাড়া পাহাড়ি দিতে হবে। একসময় যাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারতাম না, এখন তাকে ছাড়াই তার স্মৃতি বুকে নিয়ে পুরো একটা জীবন কাটিয়ে দিতে হবে। আমি প্রতিটা দিন প্রতিটা ক্ষণ আল্লাহর কাছে বলেছি, আল্লাহ যেন অন্তর একটি বার তোমাকে দেখার তৌফিক দেয়। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। চলো বাবা মায়ের কাছে যাই। এখন চলো, বাবা মা বাইরে বসে আছে। চলো। তারপর ফারিয়ার বাবা মা, নীলার বাবা মা, সুমন সবাই মিলে বিয়ের দিন তারিখ ঠিক করলাম। সুমন আর আমার বিয়ে একই তারিখে। সুমন ওর বাবা মাকে আসতে বলেছে, আর আমি আমার মাকে ফোন করলাম। হ্যালো মা। হ্যাঁ বাবা, কি বলবি বল। মা, তোমার জন্য একটা সুসংবাদ আছে। তুমি বাড়িতে একা থাকতে পারো না, শহরে একা থাকতে পারো না। তাই তোমাকে এমন একটা জায়গায় রাখবো যেখানে তুমি দিনে রাতে সব সময় কথা বলার মানুষ পাবে। তুমি রেডি থাকো, আমি আজই গ্রামে যাচ্ছি। আগামীকালই তোমাকে নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় তাই করিস। পরদিন সকালবেলা। মা, তুমি রেডি হয়েছো? হ্যাঁ, আমি রেডি হয়েছি। মা মনে মনে ভাবছে, আমি জানি ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম। শরীরে রক্ত পানি করে সৎ পরিশ্রম করে ছেলেকে মানুষের মতো মানুষ করেছি, আর সেই ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রাখতে যাবে। আমি ভাবতেও পারছি না, যদি সত্যি বৃদ্ধাশ্রমে নিয়ে যায় তাহলে আমার ছেলের বৃদ্ধাশ্রম থেকে আসার আগেই আমি আমার প্রাণ ত্যাগ করব। নিজের গাড়িতে করে গ্রাম থেকে মাকে ঢাকায় নিয়ে এলাম। বাসায় এসে ভেতরে প্রবেশ করলাম। বাবা, তুই আমাকে কোথায় নিয়ে এলি? এখানে তো কাউকেই দেখছি না। আছে মা, আছে, একটু পরেই দেখতে পারবে। কিছুক্ষণ পর সুমনের বাবা মা, নীলার বাবা মা, ফারিয়ার বাবা মা, সুমন, ফারিয়া, নীলা হাতে তালি দিয়ে মায়ের চারদিকে ঘুরছে। মা সবাইকে একসাথে দেখে অবাক হয়ে গেল। মা, তোমাকে বলেছিলাম না তোমার একজন কথা বলার মানুষের দরকার? আমি আসতে পেয়ে গেছি। ফারিয়াকে বিয়ে করব, তোমার কথা বলার মানুষ হবে। তুমি আজ থেকে এখানেই থাকবে। আগামীকাল আমার সাথে ফারিয়ার বিয়ে, আর সুমনের সাথে নীলার বিয়ে। তুমি সবার সাথে কথা বলো। আমি আর সুমন বাইরে যাচ্ছি, কিছু কাজ আছে। বাবা আসিফ, একটু দাঁড়া। মা তার ব্যাগের ভিতর কি যেন খুঁজছিল। তখন আমি একটা কৌটা দেখিয়ে বললাম, মা, তুমি নিশ্চয়ই কৌটাটা খুঁজছিলে? হ্যাঁ, এটাই খুঁজছিলাম। এটা আর প্রয়োজন নেই। তুই যখন বলেছিস রাত দিন সব সময় কথা বলার মানুষ পাবে, তখনই ভেবে নিয়েছিলাম এটা নিশ্চয়ই বৃদ্ধাশ্রম। যদি সত্যি বৃদ্ধাশ্রম হতো তাহলে তুই তখন থেকে আসার আগে আমি এই বিষটা খেয়ে নিতাম। মা, আমি তোমার মন খারাপ দেখে সব বুঝতে পেরেছিলাম, তাই গোপনে তোমার প্রতি আমি লক্ষ্য রেখেছিলাম, আর সময় মতো কৌটাটা ওখান থেকে সরিয়ে নিয়েছিলাম। তোমাকে কাছ থেকে সরিয়ে দেওয়া মানে বেশ থেকে সরিয়ে দেওয়া। মাকে সান্ত্বনা দিয়ে তারপর আমি এর সময় চলে গেলাম বিয়ের কেনাকাটার জন্য। আগামীকাল আমাদের বিয়ে। আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়, সেজন্য আল্লাহর কাছে সবাই দোয়া করবেন। গল্পটা এখানেই শেষ, কারণ এরপর আর আগানো সম্ভব নয়। দোয়া করবেন আমাদের সবার জন্য, আমরা যেন সারা জীবন সুখের শান্তিতে এভাবে দিন পার করতে পারি। তো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে কমেন্ট করতে বলবেন না।